নমস্কার। বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার এবং জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চের যৌথ উদ্যোগে আমরা যে সেন্সিটাইজেশন কাম টিচার্স ট্রেনিং ফর দ্য চিলড্রেন উইথ স্পেশাল নিড, তাদেরকে নিয়ে ইনক্লুসিভ এডুকেশনের জন্য যে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, তার প্রথম পর্যায়ের আজকে প্রথম দিন। ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে এই প্রোগ্রামে উপস্থিত থাকবার জন্যে। শুভ সকাল, সুস্বাগতম। আমি আজকে প্রথমেই যাকে আমাদের সাথে পেয়েছি রয়েছেন জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চের ডাইরেক্টর প্রফেসর মৈত্রী ভট্টাচার্য। প্রফেসর ভট্টাচার্য প্রায় বিগত 30 বছর ধরে শিক্ষকতার সাথে যুক্ত। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, কাজ করেছেন জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চের ডিরেক্টর হিসেবে। বহু ছাত্রছাত্রী তার হাত দিয়ে বেরিয়েছে। 22টির ওপরে পিএইচডি স্টুডেন্টস তিনি পিএইচডি করিয়েছেন ছাত্রছাত্রীদের। এবং এরকম একটা অনুষ্ঠানে ইনাগোরাল ভাষণের জন্যে আমি প্রফেসর মৈত্রী ভট্টাচার্যকেই রিকোয়েস্ট করব ওনার বক্তব্য রাখবার জন্যে। সুস্বাগতম। বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার এবং জগদীশ বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চের যৌথ মঞ্চে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এই মহান কাজে ব্রতী হওয়ার জন্য। এই উদ্যোগ অত্যন্ত মহান। সারা পৃথিবীতে যখন 240 মিলিয়ন শিশু রয়েছেন যাদের মধ্যে নানা রকম প্রতিবন্ধকতা রয়েছে, তখন শিক্ষায় তাদের অন্তর্ভুক্তিকরণ নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। আমরা পশ্চিমবঙ্গ আজ শিক্ষক সমাজ অগ্রণী হয়ে এই কাজে অংশগ্রহণ করতে পারছি, এটা নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের বিষয়। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে টিচার্স সেন্সিটাইজেশন কাম ওরিয়েন্টেশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম অন ইনক্লুসিভ এডুকেশন ফর দ্য চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এটাই আমাদের লক্ষ্য। এই যে শিশুরা যাদের জন্য অনেক বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে, তাদের মধ্যে নানান ধরনের ঘাটতি রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে, কিন্তু এই যে প্রতিস্পর্ধী শিক্ষা, যাতে তারা আমাদের সবার সঙ্গে একই ক্লাসরুমে বসে অন্য ছাত্রদের সঙ্গে শিক্ষা গ্রহণ করবে, তাদের জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার। পশ্চিমবঙ্গ শিক্ষার ক্ষেত্রে সারা ভারতবর্ষেই একটি গুরুত্বপূর্ণ জায়গা চিরদিনই দখল করে এসেছে। বিদ্যালয় শিক্ষা আমাদের অত্যন্ত আদরের বিষয় এবং আমাদের সমগ্র শিক্ষক সমাজের কাছে অত্যন্ত গুরুত্ব দিয়েই এই শিক্ষাকে সম্পূর্ণ করার প্রয়াস করা হয়। আজকে সামাজিক বিকাশের জন্য সবাইকে একসাথে নিয়ে এগিয়ে চলতে হবে। আপনারা যে শিক্ষকেরা এই কাজে এগিয়ে এসেছেন, আপনারা অত্যন্ত সাগ্রহে প্রথম থেকেই এই ট্রেনিংয়ের জন্য নিজেদেরকে অন্তর্ভুক্ত করেছেন, তাতে আমরা খুব আনন্দিত। সত্যি বলতে কি, আমরা নিজেরাও ভাবিনি আপনাদের কাছ থেকে এতটা সাড়া পাবো। এত দ্রুত আপনারা রেজিস্টার করেছেন যে আমরা সত্যি খুব আনন্দিত হয়েছি। আমরা বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং জগদীশ বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চের মধ্যে বারে বারে আলোচনা করেছি আমাদের কর্মপদ্ধতি সচেতনতা বৃদ্ধির জন্য প্রত্যেকটি পদক্ষেপ নিয়ে আমরা সুচারুভাবে আপনাদের জন্য অত্যন্ত সুবিবেচক এক্সপার্টদেরকে আপনাদের রিসোর্স পার্সন করেছি। আপনারা দেখতেই পাবেন যে তারা আপনাদের সচেতনতা বৃদ্ধি, আপনাদের মানসিকতাকে তৈরি করার জন্য এবং আগামী দিনে এই শিশুদেরকে আমরা ক্লাসে কিভাবে তাদেরকে যত্ন করব,
কিভাবে তাদেরকে আগামী দিনের পথে এগিয়ে দেব, এই নিয়ে আপনাদেরকে সুনির্দিষ্ট গাইডলাইন দেওয়া হবে। এই প্রসঙ্গে আমি আপনাদের সবাইকে মনে করাতে চাই যে 1992 সাল থেকেই ইন্টারন্যাশনাল ডে অফ পারসনস উইথ ডিসএবিলিটিস পালিত হতো প্রতি বছর 3রা ডিসেম্বর, এবং সেই পথ ধরেই 2018-র থিম হলো ইনক্লুসিভ এডুকেশন। কাদেরকে ইনক্লুশন করব না, সেই সব শিশুদের যাদের মধ্যে কোনো রকমের প্রতিবন্ধকতা রয়েছে। প্রতিবন্ধকতার নানান রকম রূপ রয়েছে, আমরা সবাই এখন জানি, সেখানে অসংখ্য বৈচিত্র্য। এবং এই যে এত রকমের বৈচিত্র্য, এই শিশুদের মধ্যে কিন্তু দেখা যায় তাদের ভিন্ন রকমের যোগ্যতা আবার তাদের রয়েছে। কাজেই আমাদের কিন্তু শিক্ষার আরও একটা লক্ষ্য এদের মধ্যে যে সুপ্ত প্রতিভা, সুপ্ত যোগ্যতা, সেটাকেও খুঁজে বার করা। শিক্ষা তো সবার অধিকার, কাজেই আমাদের সঙ্গে এই শিশুগুলিও যেন আনন্দে তাদের শিক্ষা পেতে পারে, এবং শিক্ষার জায়গায় শ্রেণীকক্ষে আমরা ছাত্রছাত্রীদেরকে বোধহয় সব থেকে বেশি শিক্ষা দিতে পারি সহনশীলতা, সব থেকে বেশি শিক্ষা দিতে পারি সমাজের সবাইকে নিয়ে একসাথে এগিয়ে চলা। যার দৃষ্টির অসুবিধা আছে তার দিকে হাতটা বাড়িয়ে দেওয়া, যার শ্রবণের অসুবিধা আছে তাকে আর একবার ক্লাসের পড়াটা বলে দেওয়া। সুতরাং ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে শিক্ষার্থীদের আরও যে শিক্ষা হবে, সেটা কিন্তু আমাদের সামগ্রিক সমাজের পক্ষে অত্যন্ত কল্যাণকর। আমরা শিক্ষকেরা আমরাই পারি সমাজকে গড়তে, আর ভারতবর্ষে পশ্চিমবঙ্গ শিক্ষায়, বিজ্ঞানে, সংস্কৃতিতে চিরদিনই তার নিজের একটা উজ্জ্বল স্বাক্ষর রেখে এসেছে। তাই আপনারা যারা সবাই শিক্ষক, আমার মতোই আমিও শিক্ষক, সকলে মিলে আমরা যখন সমাজকে উন্নতি করার জন্য কোনো একটা লক্ষ্যে এগিয়ে যাব, সেখানে আমরা কিন্তু ভাবব এই শিশুগুলো যাদেরকে হয়তো বাবা মায়েরা কখনো লজ্জা পেয়েছেন তাদের নিয়ে, কখনো হয়তো বাবা মায়েরা চিন্তিত হয়েছেন কিভাবে এদেরকে এগিয়ে দেব, তাদের সবার জন্য এটা কিন্তু একটা বিরাট প্রয়োজনীয় কাজ। যেমন তেমনি অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক এবং সমাজ, এদের সবার মধ্যে একটা মেলবন্ধন। ধন্যবাদ প্রফেসর ভট্টাচার্য, খুব সুন্দর স্বাগতম ভাষণ দিলেন উনি। আমরা সবাই শুনলাম, দেখে নিলাম যে আগামী দিনগুলোতে এই ইনক্লুসিভ এডুকেশনের ফলাফল কি হতে পারে, সে সম্বন্ধে 2-4টি উদাহরণই উনি দিয়েছেন। আশা করব ওনার যে বক্তব্য, ওনার যে উপদেশ, সেগুলো আপনারা সবাই মন দিয়ে শুনেছেন এবং আগামী দিনে ক্লাসে ফিরে গিয়ে কাজে লাগাবেন। এরপর আমাদের সাথে রয়েছেন ডক্টর সরজিৎ মান্না, স্টুডেন্ট অ্যাডভাইজার, জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ। বহু বছর ধরে, বিগত 15 বছর ধরে উনি বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন ছাত্রছাত্রীদের নিয়ে যে সমস্ত প্রোগ্রাম, তাদেরকে কিভাবে নার্চার করা যায় সে সমস্ত নিয়ে উনি কাজ করেছেন। অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন টিচার্স ট্রেনিং প্রোগ্রামে ক্লাস নেওয়ার, এবং আরও বিজ্ঞানভিত্তিক যে সমস্ত গবেষণার বিষয় সে সমস্ত নিয়েও কাজ করেছেন। ইনক্লুসিভ এডুকেশন মানে তো শুধুমাত্র প্রতিবন্ধী বললে শেষ হয় না, সবাইকে নিয়েই ইনক্লুসিভ এডুকেশন। সুতরাং সবার মধ্যে আমরা কিভাবে ইনক্লুসিভ এডুকেশনের যে ভাবধারা সেটা ছড়িয়ে দেব, সে সম্বন্ধে উনি 2-4টে কথা বলবেন। বৈচিত্র্যময়তাই হচ্ছে আমাদের প্রকৃতির একটা বড় বৈশিষ্ট্য। আমাদের প্রকৃতিতে নানা জিনিসের মধ্যে অনেক রকমের বৈচিত্র্য থাকে, সেটা সমাজের বিভিন্ন দিকেই হোক, কোনো জিনিসপত্রেই হোক, বা আমাদের যে বিবর্তন হয়েছে, মানে মানুষের যে জীবজগতে শ্রেষ্ঠত্ব স্বীকৃতি পেয়েছে সেই ইভলিউশনের পথেই হোক, সেই বৈচিত্র্যময়তার হাত ধরেই মানে ক্রমাগত উন্নতি ঘটেছে মানব সমাজের।
তো সেই রকমই সমাজের একটা গুরুত্বপূর্ণ দিক, যারা ভবিষ্যতের সমাজের বাহক ধারক, সেই ছাত্রশ্রেণী। সেই ছাত্রশ্রেণীর মধ্যেও কিন্তু অসংখ্য বৈচিত্র্য আমাদের চোখে পড়ে। তো সেই বৈচিত্র্যের ধারক এবং বাহক হলো আমাদের যুব সমাজ, ছাত্রছাত্রী সমাজ। তো এই ছাত্রছাত্রীদের মধ্যেও আমরা দেখি যে অনেক রকমের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। কেউ কেউ আছে খুব কোনো একটা বিশেষ বিষয়ে খুব বিশেষ পারদর্শী, আবার কেউ কেউ একটা অন্য হাতের কাজে। কিন্তু দেখা যায় যে আমাদের এই ছাত্রছাত্রী সমাজের মধ্যে অনেকের অনেক রকম প্রবলেমসও থাকে। তো যাদেরকে আমরা শুধু প্রবলেম বললে এগুলোকে ঠিকঠাক ব্যাখ্যা করা যায় না, আমরা যদি উল্টোভাবে বলি যে তারা স্পেশালি এবলড, অর্থাৎ কোন একটা বিষয়ে পারদর্শী কিন্তু কোথাও অন্য কোনো দিকে একটা কোথাও ল্যাকিং কিছু থেকে থাকে। কিন্তু এই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের স্পেসিফিক কোনো একটা নির্দিষ্ট দিক না দিয়ে সমাজের মূল স্রোতের সঙ্গে মিলে মিশে সবাইকে যদি নিয়ে এগোনো যায়, তাহলে আমাদের সমাজের পক্ষে তা কল্যাণকর হবে। এবং একে অপরের হাত ধরে যদি আমরা এগিয়ে যাই, তাহলে একটা বৃহত্তর জাতি তৈরি করতে সক্ষম হব। তো এই ছাত্রছাত্রী সমাজকে ঠিকঠাকভাবে পরিচালনা করার দায়িত্ব আমাদের শিক্ষক সমাজের। তো সেই শিক্ষক শিক্ষিকারা যাতে এই সমস্ত ছাত্রছাত্রীদের একসঙ্গে সামগ্রিকভাবে তাদের শিক্ষার আঙিনায় নিয়ে এসে একে অপরের হাত ধরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, তাহলে আমাদের সমাজের কল্যাণ হবে। তাহলেই দেখা যাচ্ছে যে শিক্ষক শিক্ষিকারা আমাদের এই সমাজ গড়ার কারিগর হিসাবে একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু ক্যারি করেন। তো এই শিক্ষকদেরও তাহলে সামগ্রিকভাবে একটু নলেজ থাকা দরকার, এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে কিভাবে তারা হ্যান্ডেল করবেন, কিভাবে তারা একে অপরের সহযোগিতার মাধ্যমে, অর্থাৎ যে শিক্ষার আঙিনায় ইনক্লুসিভনেসটা ইনকর্পোরেট করার যে প্রচেষ্টা, সেটা রপ্ত করা উচিত। তো সেই হিসাবে JBNSTS এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের উদ্যোগে যে এই প্রোগ্রাম CWSN, সেটাকে যথেষ্ট সাধুবাদ জানাতে হয়। ধন্যবাদ সরজিৎ, খুব চমৎকারভাবে আপনি জানিয়েছেন আমাদেরকে যে এই ধরনের ট্রেনিং, এবং সেই ট্রেনিং যদি আমরা গিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতে পারি এবং তাদেরকে ইনক্লুসিভ ক্লাসরুমে নিয়ে আসতে পারি, একটা চমকপ্রদ ব্যাপার হতে চলেছে। এ রাজ্যে এটাই প্রথম এইভাবে সমস্ত স্কুলকে জুড়ে একসাথে সমস্ত স্কুল থেকে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এই যে সেন্সিটাইজেশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রামের আয়োজন বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার এবং জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ একসাথে করছে। এটা সত্যি অভিনব, এবং আগামী দিনে এর ফল আমরা আশা করব আপনাদের মাধ্যমে, আপনারা সহযোগিতা করলে আমরা নিশ্চয়ই দেখতে পাবো। সকলে ভালো থাকবেন। আমাদের সেশন শুরু হচ্ছে। নমস্কার। বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার এবং জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চের যৌথ উদ্যোগে আমরা যে সেন্সিটাইজেশন কাম ওরিয়েন্টেশন কাম ট্রেনিং প্রোগ্রাম অন ইনক্লুসিভ এডুকেশন ফর দ্য চিলড্রেন উইথ স্পেশাল নিড, এই অনুষ্ঠান আমরা করছি। আজকে আমাদের মধ্যে রয়েছেন শ্রী রাজু দাস, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন। আমি শ্রী দাসকে জিজ্ঞেস করব এবং জেনে নেব ওনার কাছ থেকে যে ছাত্রছাত্রীরা যখন বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার কথা বলেন স্কুলে এসে, আমরা হয়তো অনেকেই মাস্টারমশাইরা জানি না, বা হেড অফ দ্য ইনস্টিটিউট বা হেডমাস্টার হেডমিস্ট্রেস যিনি রয়েছেন তার পক্ষে হঠাৎ করে তাকে কিভাবে সাপোর্ট দেব, কিভাবে সার্ভিসটা দেব, কিভাবে সুবিধাগুলো দেব, এগুলো অনেক ক্ষেত্রেই জানা থাকে না। এবং কি কি পেতে পারি, কি করতে লাগবে, কখন কি দরকার, হঠাৎ করে আমাকে এসে কোনো একটা সমস্যার কথা বললো, আমি কি তাকে দিতে পারবো কি পারবো না, এই সমস্ত প্রশ্ন আমরা শ্রী দাসের কাছে রেখেছি এবং আমরা শুনে নেব ওনার মুখ থেকে যে আমাদের কি করণীয় এবং কি কি ফেসিলিটিসের আমাদের সাথে রয়েছে যেগুলো আমরা ছাত্রছাত্রীদের প্রোভাইড করতে পারি যাতে তারা ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে। আমরা মূলত এখানে যেটা জানবো ওনার কাছ থেকে, হায়ার সেকেন্ডারি কাউন্সিল ক্লাস 11-12কে নিয়ে
ডিল করেন। সো ন্যাচারালি সেই লেভেলে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিভাবে সুযোগ সুবিধা পেতে পারে সে বিষয় নিয়ে। নমস্কার। জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার এবং JBNSTS এর যৌথ উদ্যোগে আজকে যে CWSN বাচ্চাদের ইনক্লুসিভ এডুকেশনের আওতায় বিদ্যালয় শিক্ষায় অন্তর্ভুক্তিকরণের যে বিষয়ে আলোচনা চলছে, সেখানে সবার প্রথমেই আমি ধন্যবাদ জানাই শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার এবং JBNSTS এর অধিকর্তা সকলকে। এবং এই যে প্রশ্ন উনি আমার কাছে রাখলেন, এখানে বলা বাহুল্য যে অনেক স্টুডেন্ট থাকে যারা এসে স্কুলে বলতে পারে না, তাদেরকে চিহ্নিতকরণ করার প্রয়োজন। অনেকের অনেক সমস্যা থাকে, অনেকের বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে তারা যায়। প্রথমেই তাদেরকে চিহ্নিতকরণ করা প্রয়োজন এবং তার জন্যই তাদেরকে বিদ্যালয় প্রধানদের বা বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের এগিয়ে আসতে হবে তাদেরকে আইডেন্টিফিকেশনের জন্য। এবং তাদেরকে যখন আইডেন্টিফাইড তারা হবেন, এক একজনের এক এক রকম সমস্যা। আপনারা সকলেই জানেন যে ডিসেবিলিটি ইজ এ মাল্টিফাংশনাল ডিজিজ, বিভিন্ন ধরনের ডিসেবিলিটি রয়েছে। RPWD অ্যাক্ট 2016 অনুযায়ী একাধিক ডিসেবিলিটির কথা এখানে বলা রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের স্টুডেন্ট যারা বিদ্যালয় শিক্ষায় থাকে, মূলত একদম ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত, তাদের বিভিন্ন রকম সমস্যা, তাদের বিভিন্ন রকম ডিসেবিলিটির জন্য তারা সাধারণ বিদ্যালয় অন্তর্ভুক্তি হতে পারে না। কিন্তু এখন তাদের এটা রাইটের মধ্যে পড়ে এবং তাদের এটা অধিকারের মধ্যে পড়ে যে তাদেরকে বিদ্যালয় শিক্ষায় অন্তর্ভুক্তিকরণ করতেই হবে। তো সেই লক্ষ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার অনেকটাই এগিয়ে গিয়েছেন, অনেকটাই কাজ করছে এবং আমরা আমাদের তরফ থেকে সর্বতভাবে যতটা প্রভিশনস অ্যালাউড করা যায় আমরা ইতিমধ্যেই করেছি। আমরা ইতিমধ্যেই বিদ্যালয় শিক্ষা দপ্তরের সাথে যৌথভাবে উদ্যোগ গ্রহণ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যেটা লাস্ট পরীক্ষা হয়েছে, তা প্রতি বছরের মতন এবছরও আমরা বেশ কিছু প্রভিশনস অ্যালাউড করেছি ছাত্রছাত্রীদের। আমরা লাস্ট 3রা ফেব্রুয়ারি 2022 আমাদের ওয়েবসাইটে কী প্রভিশনস তারা পেতে পারে সেই মর্মে আমরা তাদেরকে জানিয়েছি, বিদ্যালয় প্রধানদেরকে নোটিশ করেছি এবং তারপরে বিদ্যালয় প্রধানরা তাদেরকে প্রচুর অ্যাপ্লিকেশনস আমাদের কাছে পাঠিয়েছেন এবং আমরা যারা হেড অফিসে আছি, এছাড়াও আমাদের 4টে রিজিয়নাল অফিস রয়েছে, যেমন বর্ধমানে, মেদিনীপুরে, নর্থ বেঙ্গলে এবং কেআরও বিকাশ ভবনে। সেখানে তারা এসে তাদের আবেদন করার সাথে সাথে আমাদের প্রেসক্রাইব ফরম্যাটে তাদেরকে আবেদন মঞ্জুর করা হয়েছে। যে সকল CWSN বাচ্চা আবেদন করেছেন আমরা প্রত্যেককেই মঞ্জুর করেছি। এখানে বলা বাহুল্য যে যা আমাদের প্রভিশনস রয়েছে তার বাইরেও আমরা যদি কেউ কোনো রকম আবেদন করে থাকেন, যেমন আমার স্মৃতিতে আছে একটি বাচ্চা আবেদন করেছিলেন যে তার একজন নন একাডেমিক পার্সন পরীক্ষার সময় থাকলে ভালো। আপনারা জানবেন যে অনেক স্টুডেন্ট থাকেন যা তার মা আমাদের কাছে এসে বলছেন যে সে হয়তো একটা দাগের কোশ্চেনের উত্তর লেখার সময় সে উত্তরটা লিখতে গিয়ে সে আটকে গেছে, পারছে না, সে ওখানেই আটকে থাকবে। সুতরাং তার সাথে যদি একজন লোক থাকে এবং সে যদি তাকে বলে যে তুমি তার পরের উত্তরটা চেষ্টা করো, সেটা তো অনেক সহজ, পারবে, সে কিন্তু তার পরের উত্তরটাই যাচ্ছে। এই রকম একটি আবেদন আমাদের কাছে আসায় আমাদের সংসদ সভাপতি এবং মাননীয় সংসদ সচিব তৎক্ষণাৎ সেটা গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং তাকে একটি নন একাডেমিক পার্সন তাদেরকে অ্যালাউড করা হয় তার পরীক্ষার সময়। এবং আমি উল্লেখ করছি যে ছেলেটি প্রথম বিভাগে এবার উত্তীর্ণ হয়েছে। সুতরাং আমরা যদি যারা বিদ্যালয় শিক্ষার সাথে যুক্ত রয়েছি, বিভিন্ন প্রশাসনিকভাবে যুক্ত রয়েছি, তারা যদি সামান্য কিছু প্রভিশনস তাদেরকে অ্যালাউ করতে পারি, তাহলে তারা কিন্তু নর্মাল স্কুলে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে একই সাথেই পড়াশোনা করে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাতেই সমাজ এগোবে, দেশ এগোবে এবং রাজ্য এগোবে। ধন্যবাদ শ্রী দাস। কেননা আমরা জেনে নিলাম যে ছাত্রছাত্রীদের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কিন্তু খুব বিষয়ে যে জটিলতা রয়েছে তা নয়, শুধুমাত্র কতগুলো ইনফরমেশন যেগুলো আমাদেরকে জানতে হবে সঠিকভাবে এবং ওনাদের সাথে যোগাযোগ করতে হবে। এবং অনেক সময় যেটা হয়
যে আমি কি সুবিধা পাবো, সেই সুবিধাটা পেতে গেলে আমার কাছে কি কি থাকতে লাগবে। অনেক সময় সার্টিফিকেটের ইস্যু হয়, অনেক সময় আমি জানি না যে কার কাছে যেতে হবে, কার কাছে গেলে আমি সুযোগ সুবিধাগুলো পেতে পারি এবং ভালোভাবে আরেকটু এগিয়ে যেতে পারি, পড়াশোনাটা চালিয়ে নিয়ে যেতে পারি। তো এ বিষয়ে আমি শ্রী দাসকে জিজ্ঞেস করেছিলাম এবং উনি আমাদের কি জানালেন সেটা শুনে নিই ওনার কাছ থেকেই। ধন্যবাদ। এখানে বলা বাহুল্য যে বহু স্টুডেন্ট আমরা এরকম দেখি যে যারা হয়তো তাদের ডিসেবিলিটি সার্টিফিকেটটা নেই বলে প্রভিশনস অ্যাপ্লাই করতে পারছে না। তো এইখানে আমার বিদ্যালয় প্রধানদের উদ্দেশ্যে, যেহেতু মূলত এটা সেন্সিটাইজেশন প্রোগ্রাম, ওরিয়েন্টেশন প্রোগ্রাম বিদ্যালয় প্রধানদের এবং বিদ্যালয়ের অন্যান্য সহশিক্ষকদের সাথে, সুতরাং আপনাদের উদ্দেশ্যে আমার এটাই বলার যে আপনারা যদি এরকম কোনো স্টুডেন্ট দেখেন যে আপনাদের মনে হচ্ছে যে ছেলেটি একটু প্রভিশনস প্রয়োজন বা ওর কাছে ডিসেবিলিটি সার্টিফিকেটটা নেই, তো আপনারা বিদ্যালয়ের তরফ থেকেও একটা জেলা শাসকের কাছে আবেদন করতে পারেন। একাধিক স্টুডেন্ট যদি কোথাও থেকে থাকে বা পার্শ্ববর্তী বিদ্যালয়গুলো মিলে 4টে 5টে 6টা বিদ্যালয় মিলে যদি 8টা 10টা স্টুডেন্ট এরকম থেকে থাকে যার ডিসেবিলিটি সার্টিফিকেট নেই, আপনারা মনে করছেন তাদের দরকার, তো আপনারা ইমিডিয়েটলি জেলা শাসকের সাথে যোগাযোগ করতে পারেন, বিদ্যালয় শিক্ষা দপ্তরের সাথেও যোগাযোগ করতে পারেন, পশ্চিমবঙ্গ সরকারের সাথেও যোগাযোগ করতে পারেন। তাহলে একটা ক্যাম্প করেও তাদেরকে যদি ডিসেবিলিটি সার্টিফিকেট প্রোভাইড করা যায়, সেটা আমার মনে হয় ভীষণ ভালো উদ্যোগ হবে এবং আপনারা নিশ্চয়ই সে ব্যাপারে চেষ্টা করবেন। এবং অনেক ক্ষেত্রে এই ডিসেবিলিটি সার্টিফিকেটটা একটা বাধা হয়ে দাঁড়ায় প্রভিশনস পাওয়ার ক্ষেত্রে। তথাপিও আমি বলবো যে যাদের এই ধরনের ডিসেবিলিটি রয়েছে তারা সরাসরি বিদ্যালয় প্রধানদের কাছে যোগাযোগ করুন। বিদ্যালয় প্রধানদের উদ্দেশ্যে আমাদের এটাই বলার, পেরেন্টসদের কাছে আমাদের বলার, তারা সমস্ত বিষয়টা খুলে বিদ্যালয় প্রধানকে বলুন। বিদ্যালয় প্রধান তাদের বিদ্যালয়ের যত স্টুডেন্ট আছে যাদের ক্লাস 11 বা ক্লাস 12-এর প্রভিশনস লাগবে, একটা লিস্ট করুন। লিস্ট করে কার কী ধরনের প্রভিশনস প্রয়োজন আমাদেরকে সেই লিস্ট এবং আনুষঙ্গিক কাগজপত্র দিয়ে আমাদের পরীক্ষার আগে যদি আমাদের এখানে পাঠানো হয়, সেটা রেসপেক্টিভ রিজিয়ন অফিসগুলোতেও আপনারা পাঠাতে পারেন, হেড অফিসেও পাঠাতে পারেন। আমরা তৎক্ষণাৎ সেইগুলো রিজলভ করব এবং সেগুলো তৎক্ষণাৎ তাদেরকে পারমিশন অ্যালাউ করব এবং সেগুলো তাদেরকে বিদ্যালয়কে আমরা মেল করেও জানিয়ে দিতে পারি আর হাতেও দিয়ে দিতে পারি, যাতে তারা দ্রুত পরীক্ষায় বসতে পারে। তারপরেও বলা থাকলো, আমরা এবছর আপনারা দেখেছেন যে 3রা ফেব্রুয়ারি আমরা ক্লাস 12-এর জন্য প্রভিশনস অ্যালাউ করেছি। এখানে বলা বাহুল্য যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সাধারণত একটা রিটেন পরীক্ষা হয়, প্রজেক্ট বেস পরীক্ষা হয় এবং প্র্যাকটিক্যাল বেস পরীক্ষাও চলে। তো আমরা ইতিমধ্যেই আমাদের সংসদ সভাপতি এবং সংসদ সচিব, মাননীয় সংসদ সচিব আমাদের প্রভিশনস আমাদেরকে অ্যালাউ করেছেন, আমাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছেন। আমরা দ্রুত সেই অ্যাপ্রুভালও আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করব যে ক্লাস একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর লিখিত পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং প্রজেক্ট পরীক্ষাতেও ছাত্রছাত্রীরা সমানভাবে সমান সুযোগ সুবিধে CWSN স্টুডেন্টসরা যাতে পায় সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা বিদ্যালয় প্রধানদেরকে জানাবো। এই নোটিশ আমরা খুব দ্রুতই আপলোড করব। ধন্যবাদ জানাবো শ্রী রাজু দাস মহাশয়কে। খুব সুন্দরভাবে আমাদের জানালেন যে কি ধরনের সুযোগ সুবিধাগুলো কিভাবে পেতে পারবো। এবং আপনারা জানেন যে দেখবেন আমাদের এই 3 দিন ব্যাপী যে প্রথম পর্বের ফার্স্ট ফেজে যে সেন্সিটাইজেশন প্রোগ্রাম আপনারা অ্যাটেন্ড করছেন আজকে, সেই পর্বে একটি সেশন আপনাদের থাকছে যেখানে আপনারা স্ক্রিনিং অ্যান্ড আইডেন্টিফিকেশন কিভাবে করতে লাগবে এই সমস্ত CWSN চিলড্রেনদের, সেটা খুব সহজেই আপনারা করতে পারবেন। সেই গাইডলাইনও আপনারা দেখতে পাবেন, আমরা আপনাদেরকে দিয়ে দেব। এবং প্রিলিমিনারি লেভেলে আপনারা সেটা করে কিন্তু যে ব্লক স্তরে স্পেশাল এডুকেটর রয়েছে তার সাথে যোগাযোগ করতে পারেন যদি সমস্যার সম্মুখীন হন। বিদ্যালয় শিক্ষা দপ্তরের ওয়েবসাইট, কাউন্সিলের ওয়েবসাইট, বোর্ডের ওয়েবসাইট, সমস্ত ওয়েবসাইটেই কিন্তু বিভিন্ন যে সুযোগ সুবিধার সেই অর্ডার্স অ্যাভেলেবেল রয়েছে, সেইগুলো আপনারা দেখতে পারেন, যোগাযোগ করতে পারেন কাউন্সিলে, যোগাযোগ করতে পারেন বিদ্যালয় শিক্ষা দপ্তরে বা আপনাদের যে জেলা শাসকের দপ্তর রয়েছে সেখানে CMHO-তে যোগাযোগ করতে পারেন। সমস্যার সমাধান যদি আমরা করতে চাই খুব সহজেই করতে পারি, সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, শুধুমাত্র আরেকটু উদ্যোগী হতে লাগবে। সেটা কিন্তু বিদ্যালয় শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন, হেডমাস্টার মশাই রয়েছেন, হেড অফ দ্য ইনস্টিটিউট রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, সবাই মিলে যদি আমরা এগিয়ে যাই, সবাই মিলে যদি আরেকটু কোঅপারেটিভ হই,
তাহলেই কিন্তু সমস্ত সুযোগ সুবিধাগুলো দিয়ে ছাত্রছাত্রীদের স্কুলের প্রতি আকৃষ্ট করতে পারবো। যে হয়তো স্কুলে আসতে চাইছিল না, এগুলো জানলে তারও হয়তো একটা স্কুলে আসার উৎসাহ জন্মাবে, উদ্যোগ হবে এবং আগামী দিনে সে হয়তো ভালো ফল করবে। আমরা আরও আরেকজনকে, ভালো মানুষকে আমরা সমাজের মধ্যে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ শ্রী দাস, ধন্যবাদ আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে থেকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আগামী দিনে আবার যখন দরকার হবে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। মাস্টারমশাইরা যারা পার্টিসিপেট করছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। নিশ্চয়ই আমরা আশা করব যে সমস্ত সুযোগ সুবিধা আপনারা সময় দেবেন। যোগাযোগ করবেন। সংসদের সম্মানীয় সচিব এবং সম্মানীয় সভাপতি সহ আমরা সকলেই আধিকারিকরা রয়েছি, আপনাদের পাশে আছি সব ধরনের সহযোগিতা করার জন্য। আপনারা এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটায় অ্যাটেন্ড করুন। এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। এটা 3টে স্লটে হবে। আপনারা নিশ্চয়ই তারপরে যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, কোনো কোয়েশ্চেন্স থাকে, আমাদের ওয়েবসাইটে আমার ব্যক্তিগতভাবে আমার পার্সোনাল মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসেও এসে যোগাযোগ করতে পারেন, আমাদের রিজিয়ন অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন, আপনারা মেইল করতে পারেন। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমরা দিতে রাজি আছি এবং দিয়ে থাকবো। আপনারা সকলে ভালো থাকবেন। এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার। আজকে আমরা এই যে টিচার্স সেন্সিটাইজেশন কাম ওরিয়েন্টেশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম অন ইনক্লুসিভ এডুকেশন ফর দ্য চিলড্রেন উইথ স্পেশাল নিডস, বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার এবং জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চের যৌথ উদ্যোগে আমরা এই কাজটা করছি, যাতে করে কিনা চিলড্রেন উইথ স্পেশাল নিড যারা রয়েছে তাদেরকে ইনক্লুসিভ এডুকেশনে নিয়ে আসা যায়। তো আজকে আমরা সাথে পেয়েছি, আমাদের সাথে রয়েছেন শ্রীমতী মৌসুমী বন্দ্যোপাধ্যায় ভদ্র, ডেপুটি সেক্রেটারি এক্সামিনেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো ওনার কাছে আমাদের প্রশ্ন ছিল যে এই যে মাধ্যমিক স্তর পর্যন্ত যে সমস্ত স্কুল রয়েছে তাতে করে শিক্ষার্থীরা যারা আসছেন তাদের জন্যে আমাদের পার্টিকুলারলি এই CWSN চিলড্রেন তাদের জন্য কী ধরনের ফেসিলিটিস আমাদের রয়েছে, ছাত্রছাত্রীরা কীভাবে আরেকটু এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা পেতে পারে, মাস্টারমশাইদের কী করণীয়, এই ধরনের সুবিধাগুলো যেগুলো আমাদের বোর্ডের তরফ থেকে বা বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফ থেকে ছাত্রছাত্রীদের মধ্যে দেওয়া যায়, যাতে করে কিনা তারা তাদের পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আরেকটু ভালোভাবে কাজ করতে পারে। ম্যাডাম প্লিজ। আমার মনে হয় টিচারদের আলাদাভাবে তাদের প্রতি কেয়ার নেওয়া উচিত ওই সময়ের মধ্যে যতটা সম্ভব, ক্লাসের সময়ের মধ্যে, এবং সেটা প্রাইমারি লেভেল থেকে শুরু হলেই ভালো হয়। তাহলে ডিটেক্টেড হয় যে ক্লাস 7-এ বা 8-এ বা 5-এ এসে ভর্তি হচ্ছে স্কুলে, তার কী প্রবলেম, হয়তো ততদিনে কী কী প্রবলেম গ্রো করে গেছে তার মধ্যে, সেটা টিচাররা জানতে পারছেন না, সকলে বুঝতেও পারছেন না। তাদের আলাদাভাবে বোঝানোর জন্য আমার মনে হয় একটা ওয়ার্কশপও করা উচিত টিচারদের নিয়ে। সেটাই মনে হয় আপনারা করতে চাইছেন। হ্যাঁ, একদমই ঠিক। আমাদের এই যে প্রোগ্রাম চলবে, আমরা তো 4টে পর্যায়ে এই প্রোগ্রামটা করতে চলেছি। ফেজ 1-এ আমাদের সেন্সিটাইজেশন পর্ব থাকছে। সেন্সিটাইজেশন 3 দিন ধরে চলবে। তাতে আমরা যে সমস্ত পার্টিসিপেটিং মাস্টারমশাই থাকবেন তাদের সবাইকে ডিসেবিলিটি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাদের স্ক্রিনিং কিভাবে করব, আইডেন্টিফিকেশন কি করে করব, একদম গোড়া থেকে যদি সেগুলো করা যায়, হয়তো পরবর্তীকালে তাদের প্রপারলি ট্রেনিং করলে সেই জিনিসগুলোকে তারা ওভারকাম করে জীবনে এগিয়ে আসতে পারবে, মেইন স্ট্রিমে চলে আসতে পারবে। সে সমস্ত নিয়ে থাকবে। ক্লাসরুমে কী ধরনের ম্যানেজমেন্ট করা উচিত, যাতে করে কিনা একটি ছাত্র বা ছাত্রী যখন এই ধরনের সমস্যা নিয়ে ক্লাসে আসছে তাদেরকে আমরা কিভাবে অ্যাকোমোডেট করব, সে বিষয়ে মাস্টারমশাইদের ট্রেনিং থাকবে। দ্বিতীয় পর্বে আমাদের ডিটেল ট্রেনিং থাকছে। ডিটেল ট্রেনিংয়ে আমরা সেক্ষেত্রে 1:1 হ্যান্ডস অন জিনিসপত্র করে দেখানো হবে যে ইন্টারঅ্যাক্টিভ মোডে কীভাবে তারা কী করতে পারে। দ্বিতীয় পর্বে সেগুলো থাকবে। তাদের মাস্টারমশাইদের ফিডব্যাক নেব আমরা তৃতীয় পর্বে। ইভ্যালুয়েশন থাকবে। অ্যান্ড চতুর্থ পর্ব যেটা থাকবে আমাদের, চতুর্থ পর্বে তাদেরকে আমরা গাইডলাইন, রেফারেলস, তারপরে হেল্পলাইন, কোনো একটা সমস্যার সম্মুখীন হচ্ছে একটা ক্লাস নিতে গিয়ে, ইনক্লুসিভ এডুকেশনে হয়তো স্পেশাল নিডেড চিলড্রেন রয়েছে ক্লাসে, তাকে হ্যান্ডেল করতে গেলে কোনো সমস্যার সমাধান কীভাবে করবে, হয়তো সেই মুহূর্তে সমাধান করতে পারছে না। বিভিন্ন জেলা দপ্তর রয়েছে, স্পেশাল এডুকেটর রয়েছে দপ্তরে,
এবং সাথে থাকছে আমাদের জেলার সিএমএইচও অফিস, সেই জায়গাগুলো থাকছে, বোর্ড থাকছে, বিদ্যালয় শিক্ষা দপ্তর থাকছে। সকলের কাছ থেকে আমরা জেনে নেব যে কী ধরনের সুবিধা তারা পাচ্ছে এবং কখন তাদের কি করতে লাগবে। তো সেই বিষয়ে আপনাদের তরফ থেকে, বোর্ডের তরফ থেকেও যেই সমস্ত সুবিধাগুলো রয়েছে সেই সম্বন্ধে যদি আমাদেরকে একটু জানান। 21 ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ডিসেবিলিটিসের মধ্যে অনেক ছাত্রছাত্রী এসে যাবে, যারা শুধু ভিজুয়ালি ইম্পেয়ার্ড বা হিয়ারিং ইম্পেয়ার্ড, তাদের জন্য তো স্পেশাল স্কুল রয়েছে। আমাদের মূল উদ্দেশ্য এই প্রোগ্রামটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। ভিজুয়ালি চ্যালেঞ্জরা রাইটার পাবে আর প্লাস 45 মিনিটস এক্সট্রা টাইম পাচ্ছে। আর এছাড়া কেউ যদি ম্যাগনিফাইং গ্লাস ইউজ করে, নিজে যদি মানে আনসার লেখে, হ্যাঁ ম্যাগনিফাইং গ্লাস ইউজ করতে পারে, ম্যানুয়াল সেটা করতে পারে। যে রাইটার নিল না হয়তো তার পুয়ার ভিশন, কিন্তু তারা তো কোয়েশ্চেন পেপার রিড করতে অসুবিধা, সেটা নিতে পারে। আর এমনি যারা ধরুন হিয়ারিং ইম্পেয়ার্ড, তাদের জন্য তো তারা এক্সট্রা টাইম পাচ্ছে 45 মিনিটস। আর যার দরকার ইন্টারপ্রেটার, সে ইন্টারপ্রেটার নিতে পারে। ইন্টারপ্রেটার শুধু কোয়েশ্চেনগুলো ওকে বুঝিয়ে দেবে। আচ্ছা, সেগুলো এই ধরনের যে সুবিধাগুলো নিতে গেলে মাস্টারমশাইদের কি করা উচিত? তারা কোথা থেকে জানবে যে কে কি পেতে পারে? সেগুলো আমাদের প্রেসক্রাইব প্রোফর্মা আছে, সেগুলো ওয়েবসাইটেও রয়েছে। আর এমনি আমাদের দুটো সার্কুলারে মেনশন করা আছে, সেগুলো ফিল আপ করে জমা দিতে হবে, তারপরে এখান থেকে পারমিশন হয়ে যাবে। কিরকম সময় লাগবে এই টোটাল প্রসেসটা? এটা আমাদের ঠিক পরীক্ষার সময়ই হয়, মাধ্যমিকের একদম পরীক্ষার সময় হয়। আগে এটা তাদেরকে করতে লাগবে প্রেসক্রাইব ফরম্যাটে করে। এটা কি স্কুলের? হ্যাঁ, এটা মানে এইচএমই ফিল আপ করে জমা দেবেন। তার সঙ্গে রাইটারের ডিটেল দিয়ে দেবেন। এগুলো প্রোফর্মা না, এখানে প্রোফর্মাটা নেই। কতদিন আগে এটা দিতে লাগবে? পরীক্ষা সাধারণত এটা আমরা এবার নিয়েছিলাম 28 ফেব্রুয়ারি। এটা কোনো লাস্ট ডেট হয় না, যদিও আমাদের একটা বলে দিয়েছিলাম যে 28 ফেব্রুয়ারির মধ্যে সাবমিট করতে হবে, কিন্তু তার মানে এই নয় যে তারপরে হলে। হ্যাঁ, এমনকি পরীক্ষা চলাকালীনও কেউ মেল করেছেন, ম্যাডাম তার পারমিশন করে আমরা সেখানে মেল করে দিয়েছি, এবং সেই মানে তার একটু টাইম তার লস হয়নি, সে অলরেডি ওখানে বসে গেছে, বোর্ড তাকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হয়, আপনাদের সাথে যদি যোগাযোগ করে প্রোফর্মা নিয়ে আসে, পরীক্ষা চলাকালীনও আমরা তাদের সুযোগ সুবিধা দিই। এটা তো খুবই সেটা সেন্টার থেকেই হবে, তার জন্য প্রোফর্মাও সবসময় ফিল আপ করার দরকার নেই। সেন্টার সেক্রেটারি যদি ডিটেল জানিয়ে তার পার্মানেন্ট ডিসেবিলিটি রয়েছে সেটা জানিয়ে মেল করে দিলে ডিএস এক্সাম, হ্যাঁ মেল করে দিলেন, সেটার ভিত্তিতেই আমরা অ্যাকশন নিয়ে নিতে পারি। আচ্ছা আচ্ছা, এটা কি সবসময় আপনাদের এই কলকাতায় যে বোর্ড অফিস রয়েছে নিবেদিতা ভবনে সেখানেই জানাতে হবে, নাকি জেলা স্তরেও কোনো দপ্তর রয়েছে? হ্যাঁ, রিজিওনাল অফিসে জানিয়ে দেবে, রিজিওনাল অফিস থেকে আমাদেরকে কমিউনিকেট করে দেবে। আমাদের প্রত্যেক জেলায় যে রিজিওনাল অফিস রয়েছে সেখানে আমাদের 4টা রিজিয়নে আছে। বর্ধমানে একটা, একটু যদি তার এটা বলেন। অ্যাড্রেসটা আমরা দিয়ে দেবো। বর্ধমানে একটা, মেদিনীপুর আর নর্থ বেঙ্গলে। ওখানে রিজিওনাল নর্থ বেঙ্গলে শিলিগুড়িতে রয়েছে। অ্যাড্রেস হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভবন, পোস্ট অফিস, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, জেলা দার্জিলিং। আমাদের রিজিওনাল অফিসারের নাম হচ্ছে সুপ্রিয় সেন। আমাদের নর্থ বেঙ্গলের রিজিওনাল অফিসার সুপ্রিয় সেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভবন, পোস্ট অফিস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, দার্জিলিং। ওনার ফোন নাম্বারও দিয়ে দিতে পারি, 7063141178। আমাদের বর্ধমান রিজিওনাল অফিস হচ্ছে ঈশ্বরচন্দ্র ভবন, গুড শেড রোড, তিনকোনিয়া, পূর্ব বর্ধমান। আমাদের আঞ্চলিক আধিকারিকের নাম হচ্ছে শ্রী বরুণ চক্রবর্তী। তার মোবাইল নাম্বার 9830325876। মেদিনীপুরে আমাদের আরেকটি রিজিওনাল অফিস আছে, সেটার অ্যাড্রেস হচ্ছে কেরানীতলা চক, পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট, পশ্চিম মেদিনীপুর। ওখানকার রিজিওনাল অফিসারের নাম হচ্ছে শ্রী জয়তু ভট্টাচার্য।
ওনার ফোন নাম্বার হচ্ছে 9883245010। ওরা কমিউনিকেট করে দেবে, এখান থেকে প্রেসিডেন্ট অ্যাপ্রুভাল দিয়ে দেবেন এবং আমরা সেই সেন্টারে পাঠিয়ে আমরা দেবো। সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নিতে বলি, অ্যাপ্রুভাল তারপরে পায়। আচ্ছা, তার মানে মানে আপনি আজকে পরীক্ষা নিতে গেছেন, তখন অসুবিধাটা বুঝতে পারছেন, মানে আপনি বুঝতেই পারছেন এটা শুনে, তার মানে তার স্কুল এটা সম্পর্কে অ্যাওয়ার নয় বা সেটা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি তার ছাত্রকে নিয়ে। সেন্টারে যারা আছেন, যেই সেন্টারে পরীক্ষা দিতে গেছে সেখানকার অফিসার ইনচার্জ বা সেন্টার সেক্রেটারি কিংবা ইনভিজিলেটর, তারা এই প্রবলেমটা সামনাসামনি দেখে আমাদেরকে জানাচ্ছেন, আমরা মেল করে দিতে বলছি এবং বলে দিচ্ছি যাকে যা দেওয়ার দিয়ে দিন। তার মানে অন স্পটও যদি হয় সেক্ষেত্রেও আপনারা অ্যালাউ করছেন, এটা তো খুবই একটা ভালো ইনিশিয়েটিভ, উদ্যোগ। যেটা নাকি যে স্কুল থেকে সে অ্যাপিয়ার করছে সেটা তার করার কথা, সেই স্কুলের করার, কেউ ডিপ্রাইভ হচ্ছে না। এটা খুবই ভালো উদ্যোগ, এটা জেনে ভালো লাগছে যে অন স্পটও যদি কেউ চায় তাহলে কিন্তু পরীক্ষা সংক্রান্ত বিষয় খুব সহজেই সহযোগিতা পাবে এবং সেন্টার থেকেই জিনিসটা অ্যালোকেট হয়ে যাবে। পারমিশনের যে সমস্ত অফিসিয়াল কাগজপত্র অরিজিনাল কেসে, সেগুলো পরবর্তীকালেও অ্যাপ্রুভাল হয়ে যেতে পারে বোর্ডের থেকে। পরীক্ষা চলাকালীনও আমরা এই সুযোগ সুবিধা দিয়ে থাকি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য আমাদের সাথে। আগামী দিনে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আবার আমরা আপনাদের কাছে আসব এবং আশা করব সহযোগিতা। নমস্কার, আজকে আমাদের এই সেশনে যাকে সঙ্গে পেয়েছি তিনি ডক্টর অনামিকা সিনহা, ডিরেক্টর মনোবিকাশ কেন্দ্র, কলকাতা। Dr. Sinha has joined Monovikash Kendra in the year of 1997 as project coordinator, and Dr. Sinha is a science graduate and did her MBA with specialization in human resource management and done this PhD from Ranchi University. She is a rehabilitation professional and is registered with Rehabilitation Council of India. She has served and contributed to the field of disability in many ways with a special interest to improve the quality of life of children and young adults with special need and also their parents. She strongly endorses inclusion and is involved in qualitative research study. Started Reach Out Clinic at Fortis Hospital, Anandapur, Kolkata in the year 2017 and associated with it as an advisor. আমরা ডক্টর অনামিকা সিনহাকে রিকোয়েস্ট করব ইন্ট্রোডাকশন টু ডিসেবিলিটিস নিয়ে আজকের এই সেশন শুরু করবার জন্য। আপনারা সবাই সঙ্গে থাকুন, জানতে পারবেন যে ইন্ট্রোডাকশন টু ডিসেবিলিটিস সেশনে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব সেটা কতটা গুরুত্বপূর্ণ এবং জরুরি আমাদের আগামী দিনে ইনক্লুসিভ ক্লাসরুম গড়ে তোলবার জন্যে। ধন্যবাদ। নমস্কার, আমি একজন শিক্ষিকা আর আমি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করি। আপনারা সবাই শিক্ষার সঙ্গে যুক্ত আছেন। আজকে যে বিশিষ্টজনরা রয়েছেন, শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, আপনাদের সবার সঙ্গে আমিও একটা প্ল্যাটফর্মে এসে ভীষণ আনন্দিত। আপনারা শিশুদের শিক্ষা দিচ্ছেন, শিশুকে ছোট থেকে বড় করছেন, মানুষ গড়ার কাজ করছেন। এটা একটা মহৎ কাজ। এই কাজে আপনারা ব্রতী হয়েছেন। আমি আপনাদের এই কর্মযজ্ঞকে কুর্নিশ জানাচ্ছি। আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডিসেবিলিটি। আমরা দেখে নেব যে আজকের এই ডিসকাশনে আমরা কি কি আলোচনা করব। প্রথমেই আমরা জানতে চাইব কনসেপ্ট অফ ডিসেবিলিটি, প্রতিবন্ধকতা বা বিশেষ চাহিদা সম্পন্ন, তার মানে কি বা তারা আজকে সমাজে কোন জায়গায় রয়েছে।
আমরা আজকে এটাও আলোচনা করব যে বিভিন্ন সময়ে সমাজে বিভিন্ন রকমের ফেজেস এসছে, বিভিন্ন ধাপ এসছে, আর সমাজ আজকে যে জায়গায় প্রতিবন্ধকতাটাকে রেখেছে বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের রেখেছে, সেই ফেজটা, সেই ধাপটা এক ধাপে কিন্তু আসেনি। এই মডেলসগুলো আমরা জেনে নেব, এই ধাপগুলো জেনে নেব যে কিভাবে এই পরিবর্তনটা এসছে সমাজে। আমাদের আইন ব্যবস্থা প্রতিবন্ধকতা যুক্ত মানুষজনকে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কিছু অধিকার দিয়েছে, তাদের সুযোগ সুবিধে করে দিয়েছে, বা তাদেরও সমাজে ওঠা চলা আর এগিয়ে যাবার জন্যে যে সুযোগগুলো করে দিয়েছে, সেই আইনটা আমরা জাস্ট একটু দেখে নেব। কিছু কিছু টার্মস আমরা ইউজ করে থাকি, কিছু কিছু ভাষা ব্যবহার করে থাকি, কিছু নাম আমরা পরিভাষা ব্যবহার করে থাকি। ডিসেবিলিটি, ইম্পেয়ারমেন্ট, হ্যান্ডিক্যাপ, এইসব পরিভাষাগুলো আমরা একটু দেখে নিতে চাই। WHO বিশ্ব স্বাস্থ্য সংগঠনের দিক থেকে কিছু ক্লাসিফিকেশন করা হয়েছে, যত রকমের প্রতিবন্ধকতা রয়েছে তাদের কিভাবে আলাদা আলাদা ভাগে ভাগ করা যায় সেই ব্যাপারটা আমরা একটু দেখে নেব। বিভিন্ন সময় আমরা বিভিন্ন নামে ডাকি যারা প্রতিবন্ধকতা যুক্ত মানুষ বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা, এক্সেপশনাল, স্পেশাল নিড চিলড্রেন, ডিফারেন্টলি এবলড, বিভিন্ন নামে ডাকি। তো আমরা দেখে নেব যে কোন নামে ডাকলে বা কিভাবে বললে কাউকে আহত করা হবে না, অথচ আমরা আমাদের সঙ্গে নিয়ে সমাজের মূল স্রোতে এগিয়ে যেতে পারি। সব জায়গায় আমরা সমন্বয়নের কথা বলছি, ইনক্লুশনের কথা বলছি। দিস ইজ দ্য এরা অফ ইনক্লুশন অ্যাকচুয়ালি। তো এই সমন্বয়নের জন্য অনেক কিছু বাধা রয়েছে, যাতে আমরা এখনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মূল স্রোতে ফিরিয়ে নিতে পারিনি বা আমরা স্বীকার করতে পারিনি। সেই বাধাগুলো আমরা একটু দেখে নেব। অনেক এরম প্রতিবন্ধকতা যুক্ত মানুষজন আছেন যারা তাদের প্রতিবন্ধকতা কাটিয়ে, তার বাধা কাটিয়ে অনেক এগিয়ে গেছেন। তারা আর 5 জন সুস্থ মানুষ থেকে, সো কল সুস্থ মানুষ থেকে অনেকটা এগিয়ে, তারা আজকে সেলিব্রিটি, তাদের সবাই চেনে। তো আমরা ওই ধরনের এক্সাম্পলারি যারা উদাহরণ হয়ে গেছেন আমাদের সমাজে, তাদের দেখে নেব। আর বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন থাকে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা কি মূল স্রোতে রেগুলার স্কুলে আসতে পারে কি না, বা মেন্টাল ইলনেস বা মানসিক অবসাদ বা মানসিক যে কন্ডিশন সেগুলো কি মানসিক ইন্টেলেকচুয়ালি ইম্পেয়ার্ড সেই একই কিনা, বা বিভিন্ন রকমের প্রশ্ন। ওই প্রশ্নগুলো আমরা শেষে একটু দেখে নেব কিভাবে আমরা এগুলো সলভ করতে পারি আর কিভাবে আমরা মূল স্রোতে আবার সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যেতে পারি। প্রথমে আমরা জেনে নেব প্রতিবন্ধকতা নিয়ে কিছু তথ্য। এটা WHO বিশ্ব স্বাস্থ্য সংগঠন আর ওয়ার্ল্ড ব্যাংকের 2011-এর তথ্য। এখানে বলা হয়েছে 1 মিলিয়ন পিপল, মানে 100 কোটি মানুষ কোনো না কোনো ফর্মে তাদের প্রতিবন্ধকতা আছে, কম বা বেশি। আর সব থেকে আনফর্চুনেট যে তার মধ্যে 93 থেকে প্রায় 150 মিলিয়ন তারা শিশুরা। আরেকটা তথ্য আমরা দেখে নেব যে যেখানে সারা বিশ্বে 10 জন বাচ্চা স্কুলে যায়, তারা যেতে পারে স্কুলে, রেগুলার স্কুলে অ্যাটেন্ড করতে পারে, ক্লাস অ্যাটেন্ড করতে পারে। বিশেষ চাহিদা সম্পন্ন তখন 1 জন স্কুলে যেতে পারে, মানে 10 জনের মধ্যে যেখানে সো কল নন ডিসেবলড বাচ্চারা 10 জন বাচ্চা স্কুলে যেতে পারে,
সেই রেশিওটা হচ্ছে 10:1। একটা বাচ্চা যার বিশেষ চাহিদা সম্পন্ন সে স্কুলে যেতে পারে। এটা 2011-এর তথ্য। এবার আমরা দেখে নেব যে প্রতিবন্ধকতা আলাদা আলাদা সময়ে ডিসেবিলিটিকে কিভাবে দেখা হতো, বা সারা বিশ্বে বা আমাদের দেশে কিভাবে তাদের গ্রহণ করা হতো, সমাজ কিভাবে গ্রহণ করত, আর তাদের জায়গা কোথায় ছিল। আমরা এটা জানি বা দেখেছি যে প্রতিবন্ধকতা বা ডিসেবিলিটি সেটা কিন্তু বিভিন্ন সময় ইনএবিলিটি বা অক্ষমতার সিনোনিম ছিল। ডিসেবিলিটির আরেক নাম ছিল ইনএবিলিটি। তখনকার দিনে আমাদের সমাজ তাই ভাবনা চিন্তা রাখত। ইতিহাসে এটা দেখা হয়েছে যে বিভিন্ন সময় প্রতিবন্ধকতাকে বা ডিসেবিলিটিকে অন্যভাবে তাদের সঙ্গে ব্যবহার হতো, সেটা কিন্তু খুব পজিটিভ নয়। সমাজের ব্যবস্থা ওদের জন্যে একেবারে অন্যরকম ছিল। অনেক সময় এরম দেখা গেছে যে একদম ছোট শিশু জন্ম হবার পরেই তাদের প্রাণ হারাতে হয়েছে, কেননা তাদের মনে হয়েছে যে তাদের মধ্যে প্রতিবন্ধকতা রয়েছে। কিছু সময় পর এরকমও হয়েছে যে কোনো কোনো স্পেশাল ইনস্টিটিউশন বা সংস্থা যেখানে বা হোম যেখানে প্রতিবন্ধকতা যুক্ত যে ছেলে মেয়েরা বা প্রতিবন্ধকতা যুক্ত মানুষজনকে রাখা হয়েছে, আর ওদের কোনোভাবেই রেগুলার স্কুল বা মূল স্রোতের স্কুলগুলোতে কোনো জায়গা তাদের দেয়া হতো না। মোটামুটি কথা আমরা বলতে পারি যে অনেক আগে তখন প্রতিবন্ধকতাটাকে খুব ভালো চোখে দেখা হতো না, খুব পজিটিভ অ্যাটিটিউড ছিল না, আর একটা মানুষের জীবন তাকে কিন্তু ডিভ্যালিউড করা হতো, তাকে কিন্তু নিম্ন চোখে দেখা হতো। সময়ের সঙ্গে সঙ্গে সমাজ চেঞ্জ হয়েছে, অনেক পরিবর্তন এসছে, তার মনোভাবে পরিবর্তন এসছে। এই গ্র্যাজুয়াল চেঞ্জটাই যে আস্তে আস্তে যে চেঞ্জটা এসছে সেটা তার রুচির জন্যে, তার মনোভাবের জন্যে, আর তার বিহেভিয়ার বা তার ব্যবহার চেঞ্জ হওয়ার জন্যে লোকের ভাবনা চিন্তাতে অনেক কিছু পরিবর্তন এসছে আস্তে আস্তে। সেই জন্যে ডিসেবিলিটি বা প্রতিবন্ধকতার জন্যে যে ভাবনা চিন্তা বা যে মনোভাবটা ছিল সেটার মধ্যেও কিন্তু অনেকটাই পরিবর্তন এসছে সময়ের সঙ্গে। ভারতবর্ষেও যে হিস্ট্রি ছিল সেটা খুব পজিটিভ ছিল না অনেক আগে, কিন্তু এখানে এমনও দেখা গেছে যে প্রতিবন্ধকতা যুক্ত মানুষজনকে বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। তাদের শিক্ষা দীক্ষার আলাদা ব্যবস্থা করা হয়েছে। আমাদের যা স্ক্রিপচার্স আছে তার মধ্যে দেখা হয়েছে যে প্রতিবন্ধকতা যুক্ত মানুষ বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উল্লেখ করা আছে বা তাদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থাও করা হয়েছে। যেমন এটা বলা হয় যে পঞ্চতন্ত্র যে লেখা হয়েছে যে সেটা বিষ্ণু শর্মা লিখেছেন, আর সেটাতে গল্পগুলো এইভাবে ছিল যাতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা বা অন্য শিশুরা একসাথে পড়তে পারে বা শিক্ষা লাভ করতে পারে। এবার আমরা দেখে নেব মডেলস অফ ডিসেবিলিটি। আমরা এখন দেখলাম যে সমাজ কিভাবে আস্তে আস্তে পরিবর্তনের দিকে এগিয়েছে। তো আমরা ওই সময় কি ব্যবস্থা ছিল সমাজের ব্যবস্থা যেটাতে প্রতিবন্ধকতা যুক্ত মানুষদের কিভাবে গ্রহণ করা হয়েছে সমাজের দ্বারা, সেটা আমরা দেখে নিই। আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা মডেলস ছিল বা আলাদা আলাদা ফেজেস ছিল, ধাপ ছিল, যেটাতে দেখে বোঝা যায় যে সমাজের মনোভাবটা প্রতিবন্ধকতার দিকে কীরকম ছিল।
আমরা মূলত 4 রকমের মডেলসের কথা এখানে বলি। প্রথমে যে মডেল ওটা ট্র্যাডিশনাল বা মোরাল বা রিলিজিয়াস মডেল, যেটা নীতিগত বা ধার্মিক মনোভাবের ওপর বেস করা ছিল। এটা ভাবা হতো যে যা কিছু হচ্ছে বা যা আমাদের সামনে আছে, যদি কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকে বা প্রতিবন্ধকতা যুক্ত মানুষ থাকে, তাহলে তার অবস্থাটা তার পূর্বজন্মের ফল। এরপরে আমরা দেখব চ্যারিটি মডেল। এটা একটা অন্যরকম মনোভাবের উপর বেস করা রয়েছে, যেটাতে চ্যারিটির কথা বলা হয়েছে, যে প্রতিবন্ধকতা যুক্ত মানুষ যারা রয়েছে, মানুষজন, তাদের জন্যে বা বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুরা রয়েছে তাদের প্রতি সমাজের একটা কর্তব্য আছে নিশ্চয়ই, কিন্তু সেটা দানের থ্রু ওদের চাহিদাগুলো আমাদের পূর্ণ করতে হবে। পরের মডেলে আমরা আসছি, সেটা হচ্ছে মেডিকেল মডেল, যেটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যা মেডিকেল নিড আছে, যেটা চিকিৎসকীয় যা প্রয়োজনীয়তা আছে, সেই প্রয়োজনগুলোকে আমাদের ফুলফিল করতে হবে। এরপর আমরা সমাজ আরেকটা ধাপ এগোলো, সেখানে হচ্ছে সোশ্যাল মডেল, যেখানে সমাজ প্রতিবন্ধকতা যুক্ত মানুষজনকে বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমাজের মধ্যে একটা জায়গা করে দিল। এটা আমরা বলতে পারি সোশ্যাল মডেল অফ ডিসেবিলিটি ইজ দ্য ফার্স্ট স্টেপ, যেখানে আমরা একটা ধাপ এগিয়েছি সমন্বয়নের দিকে। এবার আমরা একটু দেখে নিই মোরাল মডেল অফ ডিসেবিলিটি, যেটা আমরা জাস্ট এক্ষুনি আলোচনা করলাম। মোরাল মডেল মানে এটাতে এই সময় এই ফেজে এটা মানা হতো যে একটা শিশু যদি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যে আমাদের কাছে এসছে, তার পূর্বজন্মের কোনো ফল, সেটার জন্যে কিন্তু ওর এই কন্ডিশন বা এই অবস্থা, বা বিশেষ চাহিদা সম্পন্ন এই কারণেই যে তার পূর্বজন্মে সে কোনো ভুল ত্রুটি করেছিল, সেটার জন্যেই আজকে তার এই অবস্থা। এটা আরেকটা মনে করা হতো যে তার কোনো ভুল কাজের জন্যে কোনো একটা অভিশাপে সে অভিশপ্ত, আর সেই জন্যে তার এই বিশেষ চাহিদা সম্পন্ন সে এসছে। এরপরে আমরা আসবো চ্যারিটি মডেল। সমাজের মনোভাবটা একটু চেঞ্জ হলো এরপরের ফেজে। সেখানে এই ধারণা ছিল সমাজে যে যে কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তার যা কিছু চাহিদা সেটা দেখা আর সেটা মেটানোর কর্তব্য সমাজের, কিন্তু সেটা সমাজ দানের মাধ্যমে এই কাজটা করবে। সেই জন্যে তাকে টাকা পয়সা দিয়ে বা ধন দিয়ে সেই সাহায্যটা করা হতো, যাতে তার চাহিদাগুলো মেটানো যায়, তার মেডিকেল আসপেক্টটা দেখা যায়, বা তার যা যা দরকার সেই দরকারের সমস্ত জিনিসগুলো ওকে দেয়া যায়, যাতে সে তার চাহিদাটা পূর্ণ করা হোক। আর এটাতে একটা সিম্প্যাথি ফ্যাক্টর ছিল, তাদের পিটির চোখে দেখা হতো, করুণার চোখে দেখা হতো, দয়ার দৃষ্টিতে দেখা হতো। আর তখন লাইফটা কিন্তু খুব একটা সহজ সরল ছিল না, কেননা সমাজের এই মনোভাব নিয়ে যে শিশুরা বিশেষ চাহিদা সম্পন্ন রয়েছেন তাদের এগিয়ে নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট ছিল। সমাজের পরের ফেজটা এসছে মেডিকেল মডেল। মেডিকেল মডেলে পুরোপুরি মেডিকেল আসপেক্টটা দেখা হলো। সমাজ এই সময় ভীষণ কনসার্ন ছিল, ভীষণ চিন্তিত ছিল যে এই বাচ্চারা যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন যাদের আছে, তাদের মেডিকেলি কি কি দরকার বা মেডিকেলি তারা কেন ফিট নয়। তার যদি পা নেই বা হাঁটতে পারে না,
তার হুইল চেয়ার প্রোভাইড করা বা তার হাঁটার জন্যে যা যা থেরাপি দরকার সেগুলো তাকে দেয়া বা সুযোগ সুবিধাগুলো করে দেয়া, হুইল চেয়ার দেয়া, যাতে সে মেডিকেলি ফিট হোক আর 5 জন বাচ্চার মতন সে এগিয়ে যেতে পারে। যদি চিকিৎসা সম্বন্ধে কোনো চাহিদা থাকে সেই বাচ্চার, সেটা কিন্তু দেয়া বা সুযোগটা করে দেওয়ার মনোভাবটা সমাজের ছিল। এরপরে সমাজ আর একটা ধাপ এগোলো, সোশ্যাল মডেল অফ ডিসেবিলিটি। সোশ্যাল মডেলে সবথেকে বড় কথা যে এখানে সমাজ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা প্রতিবন্ধকতা যুক্ত মানুষজনকে নিজের একজন মনে করলো, সমাজের একজন। যে কোনো চাহিদা সম্পন্ন শিশু, তারপরে তার পরিবার, তারপরে তার কমিউনিটি, সমাজ, আর তার রাজ্য, আর তার দেশ, এইভাবে তার গণ্ডিটা পেরোতে শুরু করলো। আর প্রত্যেকে সাপোর্ট করলো, প্রত্যেকে এটা ভাবলো যে সমাজের একটা অংশ যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এসছে। এই মডেলটাকে বলা হয় যে একটা ধাপ অন্তত ইনক্লুশনের দিকে এগোচ্ছে, সমন্বয়নের দিকে এগোচ্ছে। এই মডেলটা প্রথমবার যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে গ্রহণ করা হলো। এরপরে যখন এই ফেজেসগুলো যাচ্ছে তখন কিন্তু অনেক আইন এসছে আমাদের দেশে বা গ্লোবালি, বিদেশেও, আর অনেক রকমের ভাবনা চিন্তা করা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে, পারসনস উইথ ডিসেবিলিটি নিয়ে। আর তখন 2016 সালে RPWD অ্যাক্ট, রাইটস ফর পারসনস উইথ ডিসেবিলিটি অ্যাক্ট এলো। সেটাতে কিন্তু মেন বলা হয় এটা হিউম্যান রাইট বেসড মডেল। হিউম্যান রাইটস মানে একটা পার্সন হিসেবে এতে দেখা হলো। এটা বলা হলো যে প্রত্যেকটা মানুষের যেমন একটা ডিগনিটি আছে, একটা মর্যাদা আছে, সেলফ রেসপেক্ট আছে, তেমন যে কোনো বিশেষ চাহিদা সম্পন্ন বা পারসনস উইথ ডিসেবিলিটিরও একটা নিজস্ব আইডেন্টিটি রয়েছে। সেই জন্যে এখানে এই মডেলটাতে হিউম্যান রাইটস বেসড মডেল বলা হলো। আর এখানে প্রথমবার প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অধিকারের কথা বলা হলো। এখানে আরেকটা ধাপ আমরা এগোলাম, কেননা আমাদের আইনি সাপোর্টটা আমরা পেলাম থ্রু রাইটস ফর পারসনস উইথ ডিসেবিলিটি অ্যাক্ট। এটাতে যেটা আগেও PWD অ্যাক্টে আমরা পেয়েছিলাম যে সমান অধিকার, সমান অপরচুনিটি বা এমপ্লয়মেন্ট পাবে বা সমান মনোভাব রাখতে হবে এই সব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্যে। তো এটা আরও একটু এগিয়ে নিয়ে গেল আমাদের RPWD অ্যাক্টে, যেখানে প্রত্যেকটা বাচ্চাকে ওই সুযোগ সুবিধে করে দেওয়া হলো। এডুকেশন ফর অল যেটা বলা হচ্ছিল, এটা আরও এমফেসাইজ করা হলো, আর একটু জোর দিয়ে বলা হলো যে প্রত্যেকটা বাচ্চা তার শিক্ষা পাওয়ার অধিকার আছে। আর অল মিন্স অল, মানে প্রত্যেকটা বাচ্চার এই অধিকারটা সমানভাবে পাওয়া দরকার। আমরা সমাজের এক একটা ধাপ করে এগিয়ে যাচ্ছি, বা আমরা দেখেছি যে সমাজ এক একটা ধাপ এগিয়েছে বা মনোভাবতে পরিবর্তন এসছে, সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে। এগুলোর সঙ্গে সঙ্গে আমাদের আইনি যে কাঠামো সেটাও কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। অনেক ইন্টারন্যাশনাল কনভেনশনস হয়েছে, অনেক ম্যান্ডেটস এসছে, আর আমরা এটা আমাদের সমাজ এগুলো করতে বাধ্য হয়েছে। IYWP, International Year for the Disabled Persons, 1981 এসছে, সালমানকা ডিক্লারেশন 1994 এসছে, ডাকার ফ্রেমওয়ার্ক ফর অ্যাকশন ওয়ার্ল্ড ডিক্লারেশন অন এডুকেশন ফর অল এটা 2000 এসছে, বিভাকো মিলেনিয়াম ফ্রেমওয়ার্ক ফর অ্যাকশন
এটাতে প্রথমবার বলা হলো যে ইট শুড বি ইনক্লুসিভ, ব্যারিয়ার ফ্রি অ্যান্ড রাইটস বেসড সোসাইটি। সমাজে প্রত্যেককে সমান অধিকার দিতে হবে উইদাউট এনি ডিসক্রিমিনেশন, কোনো তফাৎ না করে, যে ডিসেবলড অ্যান্ড নন ডিসেবলড প্রত্যেকের জন্যে সমান অধিকার বা সমান সুযোগ করে দিতে হবে। UNCRPD Act 2006-এ, UN Convention on Rights of the Child 1989, লিস্ট ইজ ভেরি লং। এরপরেও আরও অনেক ইন্টারন্যাশনাল কনফারেন্সেস হয়েছে, ইন্টারন্যাশনাল কনভেনশনস হয়েছে, অ্যান্ড লিগাল রাইটস দেয়া হয়েছে। আমাদের দেশেও অনেক এরম আইনি সাহায্য আমাদের নিতে হয়েছে বা আইনি সুযোগ, আইনের থ্রু এই সুযোগগুলো করে দেয়া হয়েছে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য। কিছু কিছু লজ বা কিছু কিছু আইন যেগুলো মাইলস্টোন বলা হয় এই ফিল্ডে, ইন দ্য ফিল্ড অফ ডিসেবিলিটি, সেগুলোর মধ্যে কয়েকটা আমি বলতে চাই। প্রথমেই আছে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট 2002-তে, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, রাইটস অফ পার্সনস উইথ ডিসেবিলিটি অ্যাক্ট RPWD অ্যাক্ট 2016, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। এইগুলো প্রত্যেক আইনি সাহায্য আমাদের আরও এগিয়ে নিয়ে গেছে, এক এক ধাপ করে আমরা এগিয়ে গেছি ইন দ্য ফিল্ড অফ ডিসেবিলিটি টুয়ার্ডস ইনক্লুশন, সমন্বয়নের দিকে আমরা একটু একটু করে এগিয়ে গেছি। এবার আমরা কথা বলি RPWD অ্যাক্ট নিয়ে। কেন এটা এত ইম্পর্টেন্ট আমাদের জন্য, কেন এই অ্যাক্টটা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ? এই অ্যাক্টটা প্রথমে আমাদের দেখালো যে 21 নাম্বার অফ ডিসেবিলিটিস রয়েছে, যেগুলো এখানে চিহ্নিকরণ করা হলো আর প্রত্যেককে ক্লাসিফাই করা হলো আলাদা আলাদাভাবে। তো এই RPWD অ্যাক্টের আগে যে PWD অ্যাক্ট ছিল, সেখানে 7টি ডিসেবিলিটি আলাদা আলাদা করে দেয়া হয়েছিল। RPWD অ্যাক্ট 2016-এ 21টি ডিসেবিলিটিকে আলাদা করে দেখানো হলো, আর এটা কয়েকটা 6টা ক্যাটাগরি আলাদা করা হলো। প্রথম ক্যাটাগরি হচ্ছে ফিজিক্যাল ডিসেবিলিটি, যার শারীরিক কোনো প্রতিবন্ধকতা আছে, যেমন লোকোমোটর ডিসেবিলিটি আছে বা অন্য কোনো ডিসেবিলিটি আছে, সেইগুলো ফিজিক্যাল, যেমন ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট আছে, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট আছে, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, বৌদ্ধিক প্রতিবন্ধকতা, তার মধ্যে স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি আর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এলো। 3 নম্বর ক্যাটাগরি মেন্টাল বিহেভিয়ার, মানসিক আচরণ। এরপরে হচ্ছে ডিসেবিলিটি কজ ডিউ টু, দুটো কারণ দেখানো হয়েছে, ক্রনিক নিউরোলজিক্যাল কন্ডিশনস বা ব্লাড ডিসঅর্ডার্স। এরপরের আরেকটা ক্যাটাগরি আছে যেটা হচ্ছে মাল্টিপল ডিসেবিলিটিস, একটার বেশি ডিসেবিলিটিস যদি থাকে সেটা এই ক্যাটাগরিতে ফেলা হলো তাকে। এরপরে আরেকটা অপশন এটাতে ওপেন রাখা হয়েছে, এনি আদার ক্যাটাগরি, যে ক্যাটাগরিতে যদি এখনও অবধি যে চিহ্নিত ডিসেবিলিটিগুলো রয়েছে সেগুলো যদি তার বাইরেও কোনো যদি ডিসেবিলিটি থাকে, সেগুলো যাতে সেন্ট্রাল গভর্নমেন্টের নোটিফিকেশনের থ্রু এখানে তাকে ইনক্লুড করা হবে। তো RPWD অ্যাক্ট 2016-এ টোটাল টাইপস অফ ডিসেবিলিটিস নেওয়া হলো 21, আর এটাতে চেষ্টা করা হলো যে সব রকমের ডিসেবিলিটি এখানে ইনক্লুড করা হোক। এবার আমরা জেনে নেব ICIDH মডেল বা বিশ্ব স্বাস্থ্য সংগঠন 1980-তে কীভাবে ডেফিনেশনসগুলো দেওয়া হলো অফ ইম্পেয়ারমেন্ট, ডিসেবিলিটি অ্যান্ড হ্যান্ডিক্যাপ। এইগুলো তিনটেই খুব ইম্পর্টেন্ট টার্মস এই ফিল্ডে, ইন দ্য ফিল্ড অফ ডিসেবিলিটি। এগুলো ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশনস
কিভাবে করা হলো বা তার পরিভাষাগুলো কি সেগুলো আমরা একটু দেখে নেব। 1980-তে WHO দিক থেকে যে পরিভাষা দেয়া হয়েছে তার মধ্যে ইম্পেয়ারমেন্ট মানে হচ্ছে যে কোনো ক্ষতি বা অ্যাবনর্মালিটি, যেটা কি শারীরিক ক্ষেত্রে হতে পারে, সংগঠনের ক্ষেত্রে হতে পারে, অ্যানাটমিক ক্ষেত্রে হতে পারে, সংরচনার ক্ষেত্রে হতে পারে, বা কোনো ফাংশনের ক্ষেত্রে হতে পারে। যেমন শরীরের যে কোনো অঙ্গের একটা কোনো যদি ক্ষতি হয় সেটা আমরা ইম্পেয়ারমেন্টের আন্ডারে আনছি। যেমন একজনের পা যদি অ্যাক্সিডেন্টে তার পা কাটা হলো, বা যে কোনো কারণে হয়তো পোলিওমাইলাইটিস বা যে কোনো কারণে তার পায়ের ক্ষতি হলো বা পাটা কেটে বাদ দিয়ে দিতে হলো, তাহলে ওটা তার ইম্পেয়ারমেন্ট। পা যদি কাটা হয়ে গেছে বা কেটে গেছে বা নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, তাহলে কিন্তু তার হাঁটা চলাটা বাধিত হবে বা সেটা বাধাপ্রাপ্ত হবে। তো ডিউ টু ইম্পেয়ারমেন্টের জন্যে যেহেতু পাটা বাদ দিতে হয়েছে, সেহেতু তার মধ্যে একটা ডিসেবিলিটি এসছে, সেটা কিন্তু পাটা বাদ দেওয়ার জন্যে ওই ডিসেবিলিটিটা এসছে। তো এটা ওর হাঁটা চলাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছে, ওকে হুইল চেয়ার ইউজ করতে হচ্ছে, তাহলে ও স্বাভাবিক যে কাজকর্ম সেটা কিন্তু করতে পারছে না। তো আনএবল টু ওয়াক অ্যারাউন্ড, যে হাঁটাচলা করতে পারছে না, সেটা তার ডিসেবিলিটি, সেটা তার প্রতিবন্ধকতা। তো ইম্পেয়ারমেন্ট মানে পাটা কেটে বাদ দেওয়া হচ্ছে বলে সেটা তার ইম্পেয়ারমেন্ট হলো। আর ইম্পেয়ারমেন্টের জন্যে যে কাজটা করতে পারছে না, হাঁটাচলা করতে পারছে না, সেটা তার প্রতিবন্ধকতা হলো। হ্যান্ডিক্যাপটা এটা আরেকটা টার্ম যেটা ইম্পেয়ারমেন্ট আর ডিসেবিলিটির পরে আসছে। পাটা কেটে বাদ দেওয়া হলো সেটা কিন্তু ইম্পেয়ারমেন্ট, পাটা কেটে যাওয়ার জন্যে হাঁটাচলা করতে পারছে না সেটা হলো ডিসেবিলিটি। আর হাঁটাচলা করতে পারছে না বলে কিন্তু সোসাইটিতে কোনো ফাংশন অ্যাটেন্ড করতে পারছে না বা এদিক ওদিক চলাফেরা করতে পারছে না, বা ডে টু ডে লাইফে তার দৈনন্দিন কাজটাও সে করে উঠতে পারছে না, সেটা তার হ্যান্ডিক্যাপ বা সেটা তার প্রতিবন্ধকতা। তো এইগুলো খুব সিমিলার টার্ম, কিন্তু তার মধ্যেও একটু একটু করে তফাৎ আছে, সেই তফাৎটা আমাদের বুঝতে হবে। এই পুরো মডেলটাকে বলা হয় লিনিয়ার মডেল। ইম্পেয়ারমেন্ট সেটার কনসিকুয়েন্টলি ডিসেবিলিটি আসছে, আর ডিসেবিলিটির কনসিকুয়েন্টলি হ্যান্ডিক্যাপড আসছে। ইম্পেয়ারমেন্ট হচ্ছে বলে কিন্তু ডিসেবিলিটি আসছে, আর ডিসেবিলিটি আসছে বলে হ্যান্ডিক্যাপ কন্ডিশন ক্রিয়েট হচ্ছে। WHO-তে এই মডেলটা একটু চেঞ্জ করা হলো, 2001-এ এটা চেঞ্জ করা হলো। এটা দেখা হলো যে জাস্ট ইম্পেয়ারমেন্ট, ডিসেবিলিটি অ্যান্ড হ্যান্ডিক্যাপ নয়, তাছাড়াও আরও কিছু কন্ডিশনস আছে যেগুলো কিন্তু এই পুরো ব্যাপারের সঙ্গে যুক্ত আছে। যেমন এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের 2001-এ ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ফাংশনিং, ডিসেবিলিটি অ্যান্ড হেলথ, এটাতে 3টে ফ্যাক্টর মেন দেখা হলো। ফাংশনিং, কিভাবে কি কাজ করছে, ডিসেবিলিটি অ্যান্ড তার হেলথ ফ্যাক্টর। হেলথ কন্ডিশনটা অ্যাড করা হলো, মাঝখানে যে 3টে রয়েছে ইম্পেয়ারমেন্ট, ডিসেবিলিটি অ্যান্ড হ্যান্ডিক্যাপ, সেটা কিন্তু রয়েছে। তাছাড়া আরও 3টে ফ্যাক্টর এখানে অ্যাড হলো। হেলথ কন্ডিশন, তার হেলথ কন্ডিশন কি সেটা ডিপেন্ড করে তার একটা পার্সন বা একটা পার্সন উইথ ডিসেবিলিটি, তার হেলথ কন্ডিশন কীরকম রয়েছে, সে ASD আছে বা অন্য কোনো ডিসেবিলিটি আছে, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে বা অন্য কোনো ডিসেবিলিটি আছে তার সঙ্গে, সেটাকে কিন্তু কনসিডার করা দরকার, সেটাও মাথায় রাখা দরকার। তাছাড়া আর 2টো ফ্যাক্টর মাথায় রাখা দরকার। একটা আছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, সে কোন পরিবেশে কিভাবে রয়েছে, কতটা সুযোগ সুবিধে পাচ্ছে সেটা জানা দরকার। অ্যান্ড এরপরে আরেকটা হচ্ছে পার্সোনাল ফ্যাক্টরস। অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল
যে পার্সন উইথ ডিসেবিলিটি যার এই কন্ডিশনগুলো হচ্ছে তার নিজস্ব ব্যক্তিগত কি কি আর কারণ রয়েছে, যেমন তার প্রেশার হাই হতে পারে বা তার বিএমআই বেশি হতে পারে, সে ওবেসিটি হতে পারে, সেই সব কারণগুলোকেও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কনসিডার করলো। এটাও বললো যে এই যে ক্লাসিফিকেশন তার মধ্যে এই 3টে ফ্যাক্টরও আমরা অ্যাড করে দেখব, তাহলে কিন্তু মডেলটা কমপ্লিট হবে। 2020-তে আরেকটা মডেল WHO এনেছে, যে মডেলটাতে আরও 3টে ফ্যাক্টর অ্যাড করা হয়েছে। বায়ো সাইকো সোশ্যাল মডেল, যেখানে কি বায়োস্ফিয়ারটা দেখা হলো, সে কোন জায়গায় আছে, কিভাবে কোন পরিবেশে রয়েছে সেটা দেখা হলো, কোন বায়োস্ফিয়ারে আছে, তার সাইকোলজিক্যাল বা মেন্টাল কন্ডিশন কি রয়েছে সেটা অ্যাড করা হলো, অ্যান্ড সোসাইটাল নর্মস কি রয়েছে, কীরকম সোসাইটিতে রয়েছে, ওখানে কালচার কি রয়েছে বা সোসাইটাল নর্মস কি রয়েছে, সেই 3টে ফ্যাক্টরও ওখানে অ্যাড করা হলো। এবার আমরা দেখব যে আমরা এতক্ষণ যে কথাগুলো বলছি, যাদের নিয়ে কথা বলছি, পার্সনস উইথ ডিসেবিলিটি অর চিলড্রেন উইথ স্পেশাল নিড বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদের অনেক রকম, অনেক সময়, অনেকভাবে আমরা ডেকে থাকি, জানতে অজান্তে। তো সেই নামগুলো আমরা যেগুলো দিচ্ছি সেটা এটা মাথায় রাখতে হবে আমাদের, যে এটা অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা বলছি কিনা, সঠিকভাবে ইউজ করছি কিনা, বা যে নামে ডাকছি সেই নামগুলোতে আমরা কারোকে আহত করছি না তো। সমাজে ওদের একটা আমাদের জায়গা দেয়া হয়েছে, সমাজে একটা জায়গা আছে, অ্যান্ড দে আর এম্পাওয়ার্ড, তাদের অধিকারগুলো দেয়া হয়েছে, যেটা আইনি অধিকার শুধু নয়, আমাদের সমাজ থেকেও মেনে নেওয়া হয়েছে, ওদের অ্যাকসেপ্ট করা হয়েছে। তারপর আমরা যদি কোনো এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করি বা এমন নামে ডাকি যেটা তাদের মর্যাদার এক্সপেক্টেড নয় বা অ্যাপ্রোপ্রিয়েট নয়, তাহলে কিন্তু আমাদেরও এটা জানতে হবে যে তাদের ডিগনিটিটা রেখে কি কি ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করতে পারি বা কোন কোন ভাবে আমরা ডাকতে পারি। যেমন অনেক সময় সমাজের অনেক লোকেরা যেভাবে ডাকেন, হয়তো অজান্তেই এটা ডাকা হয়, কিন্তু আমাদের এটা জানা দরকার। শুধু জানা নয়, আমাদের প্র্যাকটিসেও, আমাদের ব্যবহারেও এই জিনিসগুলো, এই নামগুলো ইউজ করা দরকার। আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে মনে করি যে সে তার নিজস্ব একটা ডিগনিটি আছে, তার নিজস্ব একটা রেসপেক্ট আছে। অনেক সময় এটা বলা হয়, দেখুন দুটো কলমে দেয়া রয়েছে, একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, সেটাও আমাদের দিতে হয়েছে। তার জন্যে আমরা যদি নিজের প্র্যাকটিসে অ্যাপ্রোপ্রিয়েট টার্মিনোলজি ইউজ করি, তাহলে কিন্তু ওই পার্সনকে আমরা ওই রেসপেক্টটা দিতে পারবো। যদিও আমরা অনেক সময় হ্যান্ডিক্যাপ কথা ইউজ করি বা ডিসেবিলিটি কথা ইউজ করি, ডিসেবিলিটিটাও কিন্তু ইন ট্রু সেন্স অ্যাপ্রোপ্রিয়েট নয়, কিন্তু আমাদের এটা ভাবতে হবে যে তার জায়গায় আমরা কিভাবে ডাকতে পারি, কোন নামে বলতে পারি বা কিভাবে ওদের কন্ডিশনটাকে আমরা দেখাতে পারি। ইনঅ্যাপ্রোপ্রিয়েটের মধ্যে প্রথমটাই আসছে দ্য ডিসেবল, দ্য হ্যান্ডিক্যাপ। এটা কিন্তু আইনসম্মত নয় বা এটা কোনোভাবেই সমাজে গ্রহণযোগ্য নয়। অ্যাপ্রোপ্রিয়েটলি বলতে হলে আমাদের বলতে হবে পিপল উইথ ডিসেবিলিটিস, দ্য পার্সন শুড কাম ফার্স্ট। আমরা প্রথমে তার সেই পার্সনটাকে দেখি, তারপরে তার ডিসেবিলিটি। তো সবসময় যখন আমরা বলছি অ্যাপ্রোপ্রিয়েটলি বলতে হলে পার্সনস উইথ ডিসেবিলিটি অর দ্য ডিসেবিলিটি কমিউনিটি। অনেক সময় এটা বলা হয় ক্রিপলড, পঙ্গু বা সাফার্স ফ্রম অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা মেন্টাল ইলনেস।
সাফার্স ফ্রম, এই ধরনের যে ট্যাগটা আমরা দিই বা লেভেল করি সেটা কিন্তু ঠিক নয়। তার জায়গায় আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি বলতে পারি হ্যাজ আ ডিসেবিলিটি অর আ পারসন উইথ আ ডিসেবিলিটি। আরেকটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট টার্মিনোলজি আমরা ইউজ করি নর্মাল পারসন বা হেলদি বা হোল। এটার জায়গায় আমরা বলতে পারি পারসন উইদাউট ডিসেবিলিটিস or able bodied বা person who is able to walk। এই ধরনের তফাৎটা মাথায় রাখতে হবে আর আমাদের ওই রেসপেক্টফুল হতে হবে টুয়ার্ডস পারসন উইথ ডিসেবিলিটি। সেই জন্য প্রত্যেকটা সময় আমাদের এটা মনে করতে হবে যে পারসন শুড কাম ফার্স্ট, পারসন কিন্তু আগে আসবে, তারপরে তার ডিসেবিলিটি। আরেকটা টার্মিনোলজি ইউজ করা হয় দ্য ব্লাইন্ড অর দ্য ডেফ। এটাতে অ্যাপ্রোপ্রিয়েট হবে এটা বলা পারসন হু ইজ ব্লাইন্ড অর পারসন হু ইজ ভিজুয়ালি চ্যালেঞ্জড অর পারসন হু ইজ ডেফ অর হার্ড অফ হিয়ারিং। হুইল চেয়ার যারা ইউজ করেন তাদের জন্য এটা বলা হয় হুইল চেয়ার বাউন্ড অর কনফাইন্ড অর রেস্ট্রিক্টেড টু হুইল চেয়ার। এটা আমরা বলতে পারি অ্যাপ্রোপ্রিয়েটলি পারসন হু ইউজেস আ হুইল চেয়ার, একজন মানুষ যে হুইল চেয়ার ইউজ করছে। তো আমরা প্রথমে কিন্তু যে মানুষ আমাদের সামনে আছে তাকে আমরা দেখছি, হিউম্যান ফ্যাক্টরটা আগে দেখছি, তারপরে তার ডিসেবিলিটি, সেটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যান্ডিক্যাপ পার্কিং এটাও ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করা হয়, যেটা দেখবেন আজকাল অনেক জায়গায় এটা কিন্তু ইউজ হচ্ছে। অ্যাক্সেসিবল পার্কিং বা পার্কিং ফর পিপল উইথ ডিসেবিলিটিস, এটা আলাদা একটা জায়গা থাকে যেখানে তারা পার্কিংটা নিজের মতন করে করতে পারেন, সেই জন্যে এটা অ্যাক্সেসিবল পার্কিং এটা থাকে। এই ধরনের আরও অনেক কিছু টার্মিনোলজি রয়েছে যেগুলো আপনারা দেখতে পারেন। আমরা ইনক্লুশন বা সমন্বয়নের কথা বলছি, কিন্তু এখনো আমরা টু দ্য ফুললেস্ট সমন্বয়নটা করতে পারিনি। কিছু কিছু বাধা আমরা পাচ্ছি, সেই বাধাগুলো কি সেটা আমরা দেখব। এখানে তিনটে মেন ব্রড ক্যাটেগরিতে আমরা বাধাগুলো পাই। ফার্স্ট ইজ অ্যাটিটিউডিনাল, তারপরে হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যান্ড থার্ড হচ্ছে ইনস্টিটিউশনাল। এই তিনটে ফ্যাক্টরের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যাটিটিউডিনাল। আমাদের মনোভাবটা যদি ঠিক না থাকে, আমরা যদি মন থেকে সমন্বয়নটা মেনে না নিতে পারি, তাহলে কোনোভাবেই আমাদের ইনক্লুশনটা সম্ভব নয়। আপনি দেখুন এখানে তিনটে, এখানে যে পিকচার দেয়া রয়েছে সেখানে ইটস সেলফ এক্সপ্লেনেটরি। এখানে দেখে আমরা বুঝতে পারবো হোয়াট ইজ দ্য রিয়ালিটি। ফার্স্ট যে সেগমেন্টটা আছে এই ছবি, এটা হচ্ছে রিয়ালিটি। দুটো বাচ্চার মধ্যে একজন যদি আমরা ধরে নিই বিশেষ চাহিদা সম্পন্ন, সে কিন্তু নিচে রয়েছে, তার সাপোর্ট দরকার, আর অন্যজন সে অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে, সে কিন্তু একটা জায়গায় উপরে দাঁড়িয়ে রয়েছে। সেকেন্ড ইজ ইকুয়ালিটি, যেখানে আমরা ইকুয়াল অপরচুনিটি বলছি। তিনজনকেই যদি আমরা ইকুয়াল অপরচুনিটি দিই, তাহলে যার হাইট বেশি আছে সে কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজেস পজিশনে থাকছে, অনেক বেশি তার সুযোগ হয়ে যাচ্ছে, সে ক্লিয়ারলি দেখতে পাচ্ছে। আর নিচের যারা যে লাস্ট রয়েছে সে কিন্তু কোনোভাবেই ওপর অবধি পৌঁছতে পারছে না। থার্ড ইজ ইকুইটি। ইকুইটিতে আমরা সমান করে দিচ্ছি ওদের, কিন্তু সমান করেও কি ওই সুযোগটা সমানভাবে পাচ্ছে? ওই সুযোগ সুবিধাগুলো কিন্তু সমানভাবে পাচ্ছে না। কিন্তু আমি ফোর্থ সেগমেন্টে যদি আমরা দেখি, দ্যাট ইজ জাস্টিস। আমরা সামনের ব্যারিয়ারটাকে সরিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ক্লিয়ার কাট প্রত্যেকে দেখতে পাচ্ছে, আর তার জন্যে আলাদা করে কোনো ব্যবস্থা, কোনো সাপোর্ট অ্যাজ সাচ দরকার হচ্ছে না। তো আমাদের কিন্তু এই জাস্টিসটা দরকার। সমাজে প্রত্যেককে যদি বাধামুক্ত সমাজ আমরা গড়তে চাই, যদি সমন্বয়নের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু এই ব্যারিয়ারগুলো
আমাদের সামনে থেকে সরিয়ে দিতে হবে। তাহলে অনেক পরিষ্কার, অনেক সুন্দরভাবে একসঙ্গে সমন্বয়নটা সম্ভব হবে। আমরা এটা জানি যে প্রত্যেকের থাম্ব ইমপ্রেশন কিন্তু আলাদা, আর আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালিটি ডিফাইন করে। আমরা প্রত্যেকে ইউনিক, ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ আস ইজ ইউনিক। তো প্রত্যেকে আমাদের থাম্ব ইমপ্রেশন আলাদা, প্রত্যেকের আমাদের ট্রেটস আলাদা, পার্সোনালিটি আলাদা, আমাদের প্রত্যেকের নিজস্ব আইডেন্টিফিকেশন রয়েছে, যেটা বলে যে আমরা আমি আমি আমি। তো ডাইভার্সিটিটা আমাদের অ্যাকসেপ্ট করতে শিখতে হবে। প্রত্যেকে আলাদা, প্রত্যেকে যদি ইউনিক হয় তাহলে কেউ কারোর সঙ্গে কোনোটাই মিলবে না। ডাইভার্সিটি ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। আমরা প্রত্যেকে ডাইভার্স, আমরা ভাবনা চিন্তা করি আলাদাভাবে, নিজস্ব সব কিছু আমাদের আলাদা রয়েছে, ভাবনা চিন্তা নিজস্ব আলাদা রয়েছে, আমাদের কাজ করার ক্ষমতা, কাজের প্যাটার্ন, কিভাবে ওয়ার্কিং স্টাইল আলাদা রয়েছে। তো ডাইভার্সিটি রয়েছে, কখনোই আমরা বলতে পারি না যে একজন পুরোপুরি অন্য আরেকজনের মতন, একজন ইন্ডিভিজুয়াল আরেকজনের পুরো কপি, সেটা আমরা কখনোই বলতে পারি না। তো এখানে ওইটাই দেখানো হয়েছে, ডাইভার্সিটি যদি হয়, প্রত্যেকে আমরা যদি ডাইভার্স, প্রত্যেকে যদি আলাদা, তাহলে ওই ডিফারেন্সটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। আমরা যদি ওই তফাৎটা মেনে না নিতে পারি তাহলে আমরা কিন্তু সমন্বয়নের দিকে কোনোভাবেই এগোতে পারবো না। আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালিটিটাকে রেসপেক্ট করতে হবে, ডাইভার্সিটিটাকে রেসপেক্ট করতে হবে, তাহলেই কিন্তু আমরা একসঙ্গে থাকতে পারবো আর সমন্বয়নের দিকে এগোতে পারবো। আমাদের ইকুয়ালিটিটাও থাকতে হবে, কিন্তু ডাইভার্সিটি আর ইকুয়ালিটি যদি সমাজে থাকে তাহলেই কিন্তু আমরা ইনক্লুশনের দিকে এগোতে পারবো। এবার আমরা আসছি, দেখে নিই যারা যে প্রতিবন্ধকতা যুক্ত মানুষরা তাদের প্রতিবন্ধকতাটাকে বাধা হিসেবে না দেখে সেটাকে, সেই বাধাটাকে অতিক্রমণ করেছে, এগিয়ে গেছেন, আর আমাদের সো কল নর্মাল থেকেও অনেকটা এগিয়ে গেছেন। প্রথমেই আমি আসি, দেখি যারা আমাদের সোর্স অফ ইন্সপিরেশন, হেলেন কেলার। ইনি হিয়ারিং ইম্পেয়ার্ড অ্যান্ড ভিজুয়াল ইম্পেয়ার্ড দুটোই ছিল, আর উনি ফার্স্ট ব্যাচেলার্স ডিগ্রি ইন আর্টস নিয়েছেন, নিজের প্রতিবন্ধকতা অতিক্রমণ করে এটাকে ওভারকাম করেছেন। অ্যান্ড ইনি ফার্স্ট পার্সন এই ধরনের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ইনি অনেকটা এগিয়ে গেছেন, আর আজকেও আমাদের কাছে ইনি ইন্সপিরেশন। নেক্সট আমাদের আছেন, আমাদের এখানে ছবিতে দেখতে পাচ্ছি আমরা, দ্য ফাদার অফ থিওরি অফ রিলেটিভিটি, অ্যালবার্ট আইনস্টাইন। এনার স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি ছিল, ডিফিকাল্টি ইন লার্নিং ছিল, অ্যান্ড উনি ভালো করে কথা বলতে পারতেন না 3 বছর বয়স অবধি, কিন্তু তারপরেও ওনার এই মেজর ইস্যুসগুলোকেও ওভারকাম করেছেন। অ্যান্ড বেসিক ম্যাথস স্কুলে করতে পারতেন না, তাও উনি ইনভেন্ট করেছেন অনেক কিছু থিওরিজ, অ্যান্ড স্পেশালি ওনাকে যে থিওরি অফ রিলেটিভিটিটা উনি দিয়েছেন, ওনার অবদান এই ফিল্ডে। আমাদের পরিচিত নাম সুধা চন্দ্রন, অ্যাম্পিটেশন ছিল রাইট লেগ, পায়ের একটা অসুবিধে থাকা সত্ত্বেও উনি ভারতনাট্যমে নাম করেছেন, ভীষণ ভালো শিল্পী অ্যান্ড অ্যাক্টর, আর আমাদের সবাইকে দেখিয়ে দিয়েছেন যে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও অনেকটা এগিয়ে যাওয়া যায়। এরপরে অরুণিমা সিনহা, ইনি লেফট লেগে এনার অ্যাম্পিউট হয়েছিল, বাদ চলে গেছিল, কিন্তু তাও একটা পা না থাকা সত্ত্বেও ইনি মাউন্ট এভারেস্ট জয় করেছেন। রবীন্দ্র জৈন, উনি ভিজুয়ালি ইম্পেয়ার্ড, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট ওনার আছে,
আর উনি একজন নামী সিঙ্গার, গায়ক অ্যান্ড কম্পোজার, লিরিসিস্ট। এরপরে আমরা আসছি টম ক্রুজ। ওনার সিভিয়ার ডিসলেক্সিয়া রয়েছে, কিন্তু তা সত্ত্বেও উনি ফেমাস হয়েছেন ইন দ্য ফিল্ড অফ অ্যাক্টিং। এরা, এই লিস্টটা ভীষণ লম্বা, আরও অনেক, ইটস এন্ডলেস। অনেকে এরকম রয়েছে যারা অনেকটা এগিয়ে গেছেন, তাদের অনেক কিছু প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও বাধা বিঘ্ন ওভারকাম করে তারা এগিয়ে গেছেন আর আমাদের জন্য সোর্স অফ ইন্সপিরেশন হয়েছেন। আমরা এই প্রশ্নটা সবসময় পাই যে একজন যদি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আমাদের কাছে আসে, সে কি যদি ইন্টেলেকচুয়াল এই চ্যালেঞ্জ হয়, চাইল্ড উইথ ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জ, মানসিক বা বৌদ্ধিক রূপে যদি প্রতিবন্ধী হয়, প্রতিবন্ধকতা থাকে তার, সেটা কি মেন্টাল ইলনেস বা মানসিক যে ইলনেস, তার মানসিক রোগী সে কি এক? তা কিন্তু এক নয়। ইউজুয়ালি যেটা খুব ডেরোগেটরি ল্যাঙ্গুয়েজ ইউজ করা থাকে, খুব নেগেটিভ ল্যাঙ্গুয়েজ একটা ইউজ করা হয় তাদের জন্যে, যারা হচ্ছে মানসিক প্রতিবন্ধী রয়েছে কিন্তু তাকে পাগল বলে বলা হয়, সেটা কিন্তু ঠিক নয়। এটা কিন্তু কোনোভাবেই অ্যাকসেপ্টেড নয়, কেননা দুটো এক সমান নয়। মানসিক রোগ একটা আলাদা ব্যাপার, আর মানসিক প্রতিবন্ধী সে কিন্তু একদম আলাদা। তো আমাদের এটা দেখতে হবে যে দুটো কন্ডিশন কিন্তু এক নয়। সেই জন্য যে কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যদি আমাদের কাছে আসে আর সে যদি মানসিক প্রতিবন্ধী হয়, তার মানসিক প্রতিবন্ধতা থাকে, তাহলে কোনোভাবেই সে মানসিক রোগী নয়, দুটো কিন্তু এক নয়। আরেকটা প্রশ্ন আসে, ইন অ্যান ইনক্লুসিভ সেট আপ যদি কোনো বাচ্চা, শিশু উইথ স্পেশাল নিড, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আমাদের কাছে আসে, তারা কি যে কোনো রেগুলার ক্লাসরুমে গেলে কি বেনিফিটেড হবে? নিশ্চয়ই হবে। আমরা সমাজে সমন্বয়নের কথা ভাবছি, আমরা চিন্তা করছি যে একটা এমন সমাজ গড়ার কথা যেখানে প্রত্যেককে তার ডিউ রেসপেক্ট, তার সেই জায়গাটা আমরা দেব। সেই জন্য প্রত্যেকটা বাচ্চা আমাদের কাছে ইম্পর্টেন্ট। তার মধ্যে অনেক কিছু পটেনশিয়ালস আছে, অনেক কিছু তার মধ্যে ক্ষমতা আছে, আমরা কিন্তু অক্ষমতা বলে ধরবো না। এই অক্ষমতা বলে যদি ধরা হতো, তাহলে আজকে যে আমরা এই কয়েকজনকে দেখছি বা বাইরেও আরও অনেকে এরম এন্ডলেস লিস্ট রয়েছে যারা অনেক কিছু করেছেন নিজের ফিল্ডে, ওরা অনেক এগিয়ে গেছেন, তারা কিন্তু এইভাবে তাদের এগোনোটা সম্ভব হতো না। ওই পোটেনশিয়ালটাকে, ওই প্রতিভাটাকে আমাদের খুঁজে বার করতে হবে যে বাচ্চাদের মধ্যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন তাদের মধ্যেও কিছু না কিছু স্ট্রেংথস আছে, কিছু না কিছু প্রতিভা আছে। ওই প্রতিভাটাকে খুঁজে বার করার কাজ আমাদের শিক্ষিকাদের। তারা এই প্রতিভাটাকে খুঁজে বার করা, তারপরে সেটাকে নার্চার করা, সেটাকে ট্রেনিং দেয়া, তাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাই আমাদের কাজ। অ্যাকচুয়ালি শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে, যে কোনো শিশুর মধ্যে যে প্রতিভাটা রয়েছে, যে ভালো ভার্চিউসগুলো আছে, সেগুলো কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া, সেটাকে কি সেই শিশুটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া। তো যে কোনো রেগুলার স্কুলে যদি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আসে, তার অনেকভাবে আমরা তার স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস দেখতে পারি। আমরা যদি ফোকাস করি তার মধ্যে কি প্রতিভা রয়েছে বা তার স্ট্রং পয়েন্টস কি কি, তাহলে কিন্তু আমরা অনেকটা তাকে এগিয়ে নিয়ে যেতে পারি। শুধু তাই নয়, আমরা যে সমাজ গঠন করার চেষ্টা করছি, একটা সমাজ গড়ে তোলার চেষ্টা করছি যেটা বেসড হবে সমন্বয়নের ওপর, ইনক্লুশনের ওপর, সেখানে একটা বাচ্চাকে বাদ দিয়ে আমরা বাকি বাচ্চাদের নিয়ে এগিয়ে যেতে পারি না। সেই জন্য প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি চাইল্ড ইজ ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা শিশু যে আমাদের কাছে আসছে বিশেষ চাহিদা সম্পন্ন বা যে কোনো বাচ্চা,
তারা কি, প্রত্যেকটা বাচ্চার কিন্তু একটা চাহিদা রয়েছে, সেই চাহিদাটাকে আমাদের পূরণ করতে হবে আর তাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু আমরা একটা সুন্দর সুস্থ সমাজ গঠন করতে পারবো। আরেকটা প্রশ্ন আসে যে সব বাচ্চারা যারা বিশেষ চাহিদা সম্পন্ন যারা, তাদের কিন্তু আলাদা করে রাখা দরকার, তাদের রেগুলার স্কুলে দেওয়ার দরকার নেই, তারা হয়তো আলাদা করে পড়বে বা তাদের জন্যে বিশেষ শিক্ষা দরকার, আর যেটা কি যে কোনো স্পেশাল স্কুলেই সম্ভব। আমরা যদি আবার এই ইনস্টিটিউশনালাইজেশন কথা বলি, যে আলাদা আলাদা কম্পার্টমেন্ট করে দিই, যে কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সে যদি আলাদা থাকে, আর যদি সো কল্ড বাচ্চা যারা শিশু যাদের কোনো চাহিদা বিশেষ চাহিদা নেই তাদের যদি আমরা তফাৎ করি, তাহলে আমরা কোনোদিনই একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো না। আর আমাদের এই প্রথম থেকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা বাচ্চা আমাদের কাছে ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা বাচ্চাকে সেই সুযোগ সুবিধে সমানভাবে আমাদের করে দিতে হবে। আমরা জানি না যে পরে ভবিষ্যতে কোন শিশু কোনভাবে এগোবে বা সে কতটা তার ট্যালেন্টটা ইউটিলাইজ করবে বা আমাদের কোনভাবে নিজের রোলটা প্লে করবে। সেই জন্যে এটা দরকার দেখা যে প্রত্যেকটা বাচ্চা যেন সুযোগ সুবিধে সমানভাবে পায়, সমান সুযোগ পায়, সমান সুবিধে পায়, আর যার যেটা ট্যালেন্ট, যার যেটা প্রতিভা সেটাকে কিন্তু আমরা তুলে ধরি, তাকে এগিয়ে নিয়ে যাই। শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে তার মধ্যে যে ভালোটা আছে সেটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া, অ্যান্ড টু দ্য ফুলনেস পোটেনশিয়াল তাকে এগিয়ে নিয়ে যাওয়া, তার মধ্যে যে ভালোটা আছে সেটা আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া। তো আমরা যদি এই ভেদটা করি যে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের আলাদা স্পেশাল স্কুলে রাখা, বা যে বাচ্চারা যারা যাদের সো কল্ড কোনো বিশেষ চাহিদা নেই তাদের আলাদা করে রাখা, তাহলে কিন্তু এই লাইনটা আমরা প্রথম থেকে ড্র করছি, আর সেটার জন্য কিন্তু আবার আমরা ডিসক্রিমিনেট করছি, আর সেটার জন্য কখনোই আমরা সুস্থ সমন্বিত সমাজ গড়ে তুলতে পারবো না। আরেকটা ব্যাপার যে কোনো ডিফারেন্টলি এবল বা স্পেশাল নিড চিলড্রেন উইথ স্পেশাল নিড বা ডিফারেন্টলি এবল, তাদের কিন্তু কোনোভাবেই কোনো সিম্প্যাথি বা সহানুভূতি দরকার নেই সহানুভূতির। তাদের যেটা দরকার সহমর্মিতা দরকার, তাদের পাশে আমাদের দাঁড়ানো দরকার আর তাদের সাপোর্ট করা দরকার। সিম্প্যাথি বা পিটি তাদের কিন্তু কোনোভাবেই দেওয়া আমাদের লক্ষ্য হওয়া উচিত নয়, আর সেটা কাম্য নয়। আরেকটা প্রশ্ন আছে যে কোনো বাচ্চা যাদের স্পেশাল নিড আছে তাদের যে আচরণগত সমস্যা দেখা দেয় সেটা কি তাদের প্রতিবন্ধকতার জন্যে? সব সময় কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কোনো শিশু যে আমাদের কাছে আসছে তাদের বিশেষ চাহিদা হোক বা না হোক, প্রত্যেকে কিন্তু ইউনিক, প্রত্যেক বাচ্চার আলাদা রকম আচরণগত সমস্যা হতে পারে। এটা আমাদের অ্যানালিসিস করতে হবে যে কি কারণে বাচ্চার এই ধরনের সমস্যা আছে, আর সেটা একটা ক্লাসরুম সিচুয়েশনে ম্যানেজ করা যায় কি না। যদি এটার জন্যে আমাদের বিহেভিয়ার অ্যানালিসিস দরকার, প্লাস আমাদের কাউন্সিলর, স্কুলের কাউন্সিলর, তাদের সাপোর্ট নেওয়া দরকার, আর বাচ্চাকে অবজারভেশনে রাখা দরকার যে কোন জায়গায় কোথায় ওর অসুবিধে হচ্ছে। যে কোনো বাচ্চা, যে কোনো শিশু যদি আমাদের কাছে আসে, আমাদের ক্লাসরুমে আসছে, রেগুলার ক্লাসরুমে, আর আচরণগত সমস্যা তার দেখা দিচ্ছে, তার মানে তার একটা কারণ নিশ্চয়ই কিছু হবে। সেই অ্যান্টিসিডেন্ট ফ্যাক্টরস বা কি কারণে এই সমস্যাগুলো তার দেখা দিচ্ছে বা এই ধরনের আচরণ সে করছে,
সেটা আমাদের খতিয়ে দেখা দরকার। এটা দরকারই নয় যে যে কোনো তার ডিসেবিলিটির জন্যেই এই ধরনের বিহেভিয়ার করছে। এটা কিন্তু আমাদের মনের ভুল। আমরা অনেক সময় এটা ধরে নিই যে এই ধরনের ডিসেবিলিটি আছে বলেই কিন্তু এই ধরনের আচরণগত সমস্যা দেখা দিচ্ছে, সেটা কিন্তু সঠিক নয়। সেই জন্যে আমাদের এটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা শিশু তার অধিকার আছে রেগুলার স্কুলে যাওয়া, তার সমান সুযোগ সুবিধে পাওয়া, আর 5জন শিশুর মতোই সে ক্লাসে বসে শিক্ষা পাওয়া। সেই অধিকারটা, শিক্ষার অধিকার কিন্তু প্রত্যেক শিশুর আছে, সেই অধিকারটা আমাদের দিতে হবে নিশ্চয়ই। অ্যাডিশনালি এটা আমাদের মাথায় রাখা দরকার যে কিছু এমন শিশুরা রয়েছে যারা বিশেষ চাহিদা সম্পন্ন, যাদের অ্যাডিশনাল সাপোর্ট দরকার, যাদের কোনো থেরাপি দরকার বা অন্য কোনো ডিসঅর্ডার রয়েছে যেটার জন্যে ইন্টারভেনশন দরকার, সেটাও আমাদের প্রফেশনালস এর সঙ্গে কনসাল্ট করে ঠিক করতে হবে যে ওর কি কি সাপোর্ট দরকার। আর এটা যদি আমরা ভেবে নিই যে প্রত্যেকটা বাচ্চার জায়গা তার রেগুলার স্কুলে, ক্লাসরুমে, তাহলে কিন্তু তার জন্য আমরা সমান সুযোগ সুবিধেগুলো করে দিচ্ছি, আর তাকেও ওই অধিকারটা আমরা দিচ্ছি যেটা ওর অধিকার, শিক্ষার অধিকার, সেটা কিন্তু দিচ্ছি আমরা। একটা কথা যেটা বলা হয় অনেক সময় যে প্রত্যেকটা বিশেষ চাহিদা সম্পন্ন বা স্পেশাল নিড বাচ্চাকে মেইন স্ট্রিম স্কুলে দেয়া দরকার। আমি জানি না আপনারা সহমত কিনা, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চার জায়গা, সে স্পেশাল নিড হোক বা নন ডিসেবলড হোক, তার জায়গা কিন্তু স্কুলে, ক্লাসরুমে আর মেইন স্ট্রিম স্কুলে। অ্যাডিশনাল সাপোর্ট যেটা দরকার সেটা আলাদা করে ওকে দেয়া যায়, কিন্তু বাচ্চার মধ্যে এই ভেদটা আমরা যদি করি, নন ডিসেবলড অ্যান্ড ডিসেবলড, এই যদি ভেদটা আমরা করি, তাহলে কোনোদিনই আমরা এক সুস্থ সমাজ, সমন্বিত সমাজ গড়ে তুলতে পারবো না। এই যে ডিসক্রিমিনেশনটা, এই যে তফাৎটা আমরা প্রথম থেকে যেটা করে দিই, বাচ্চাদের মধ্যেও এটা কিন্তু গ্রো করে যাবে, আর যেটা কিন্তু পরে তারা যখন বড় হবে বা সিটিজেন হবে দেশে, তখন এই ভেদটা ওদের মধ্যে থেকে যাবে। সেই জন্য প্রথম থেকে এটা জানা দরকার যে প্রত্যেকটা বাচ্চা তার জায়গা কিন্তু মেইন স্ট্রিম স্কুল। তার অ্যাডিশনাল সাপোর্ট যেটা লাগবে, ডেফিনেটলি ওই সাপোর্টটা আমরা বাইরে থেকে দেব বা সেটা ব্যবস্থা করব, কিন্তু প্রত্যেকটা বাচ্চার, স্পেশাল নিড বাচ্চার জায়গা কিন্তু মেইন স্ট্রিম স্কুলে। লার্নিং ডিসেবিলিটিটাকে হিডেন ডিসেবিলিটি বলা হয়, এটা কিন্তু সত্যি, কেননা বাইরে থেকে আমরা দেখে বুঝতে পারবো না যে যে কোনো বাচ্চার কোনো রকম কোনো ডিসেবিলিটি আছে কিনা বা কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, এটা কিন্তু সবসময় বোঝা যায় না। আপনারা যারা সবাই শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, আপনারা জানেন ক্লাসরুম সিচুয়েশনে আমরা প্রত্যেকটা বাচ্চাকে আলাদা পাই, আমরা কোনো হোমোজিনাস গ্রুপ পাই না সব সময় ক্লাসে। এক একটা বাচ্চা এক এক রকম, লার্নিং স্টাইল আলাদা, প্রত্যেকটা বাচ্চা কিন্তু অন্যভাবে শেখে। তো আমাদের বিইং আ টিচার, আমাদের শিক্ষক শিক্ষিকাদের এটা আমাদের কর্তব্য যে আমরা প্রত্যেকটা বাচ্চার লার্নিং স্টাইলটা দেখি, যে সে কিভাবে শেখে, তাকে কোন জায়গায় কোন সাপোর্টটা দিলে সে আরেকটু এগিয়ে যেতে পারবে। শুধু তাই নয়, প্রত্যেকটা বাচ্চার কোথায় কি অসুবিধে রয়েছে সে যেন আমাদের কাছে ছুটে এসে বলতে পারে, তার অসুবিধেটা আমাদের জানাতে পারে, সেই সুযোগটা করে দিতে হবে। আমরা যদি নিজেদের বিং টিচার্স হায়ার পেডেস্টালে রাখি, তাহলে হয়তো আমাদের কাছে অবধি সেই শিশুটা পৌঁছতে পারবে না। সেই জন্য আমাদের নিচে নেমে আসতে হবে, বিং টিচার্স ওদের লেভেলে নেমে আসতে হবে, যাতে ওরা আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারে আর আমাদের বলতে পারে যে তাদের অসুবিধাটা কোথায় হচ্ছে, বা আমরা বুঝতে পারি যে তার অসুবিধাটা কোথায় হচ্ছে। ইউজুয়ালি রেগুলার স্কুলে যেটা হয়,
এই ধরনের বাচ্চা যাদের হিডেন ডিসেবিলিটি আছে, যাদের অক্ষমতাটা বা প্রতিবন্ধকতা দেখা যায় না, যেটা অবভিয়াস নয়, একটা হুইল চেয়ার বাউন্ড বাচ্চা তাদের প্রতিবন্ধকতা আমরা দেখতে পাই। যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড বা হিয়ারিং ইম্পেয়ার্ড তারা হিয়ারিং এইড পড়ছে বা ভিজুয়ালি ইম্পেয়ার্ড সেটাও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যে বাচ্চারা, যে শিশুরা যাদের স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি আছে সেটা কিন্তু হিডেন ডিসেবিলিটি, সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না বা ওটা বোঝা যাচ্ছে না। কিন্তু যখন একটা বাচ্চা ফার্স্ট বেঞ্চ থেকে পড়াশোনা না পারলে সেকেন্ড বেঞ্চ, থার্ড বেঞ্চ অ্যান্ড লাস্টে গিয়ে সে ড্রপ আউট হয়ে যায়, সেই সময়টা আমাদের কিন্তু ইন্টারভিন করা দরকার। বিং টিচার্স আমাদের এটা দরকার যে যে কোনো বাচ্চা, যে কোনো স্টুডেন্ট আমাদের তার কোথায় অসুবিধে সেটা দেখা, আর নিজেদের এম্পাওয়ার করা দরকার, নিজেদের এটা জানা দরকার যে কিভাবে এই বাচ্চাটার আমি বা এই স্টুডেন্টটার আমি সাহায্য করতে পারি। স্কুল ইজ আ সেকেন্ড হোম ফর অল দ্য চিলড্রেন। একটা স্কুল বাচ্চাদের জন্য সেকেন্ড হোম, সে বেশিরভাগ সময়টা বাড়ির পর স্কুলে কাটায়। টিচারের সঙ্গে যদি ফ্রি হতে পারে, যদি ও বলতে পারে যে কোথায় অসুবিধে, তাহলে কিন্তু টিচার আরেকটু, শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারে। অ্যাট দ্য সেম টাইম টিচারদেরও এটা দরকার যে বাচ্চার কি অসুবিধে হচ্ছে সেটা একটু বুঝে নেওয়া, তাহলে কিন্তু কাজটা আরও অনেক সহজ হয়ে যাবে। আমরা ইনক্লুশন নিয়ে এত কথা বলছি বা এত সমাজটাকে গড়ে তোলার চেষ্টা করছি, কিন্তু আমরা যদি রিয়েল সেন্সে ক্লাসরুমগুলোকে যদি ইনক্লুসিভ করি, তো অন্তত সমাজটাকে ফর শিওর আমরা ভীষণ ভীষণ ইনক্লুসিভ আর ভীষণ সুন্দর সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো। এখানে প্র্যাকটিস কিছু কিছু আমরা করি, যেগুলো জাস্ট টার্মসগুলো আমি তুলেছি। ইনক্লুসিভ ওয়ার্ল্ড, আমরা চাই যে সমন্বিত ওয়ার্ল্ড একটা তৈরি হোক, সেটার জন্য দরকার অ্যাকসেপ্টেন্স। প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা শিশু যে আমাদের কাছে আসছে বা প্রত্যেকটা প্রতিবন্ধকতা যুক্ত মানুষজন, তাদের জন্য অ্যাকসেপ্টেন্সটা দরকার। সেটা তখনই সম্ভব হবে যখন আমরা ডাইভার্সিটিকে রেসপেক্ট করতে পারবো। ডাইভার্সিটি মানে আমাদের যে আলাদা আলাদা লাইফস্টাইল, আলাদা আলাদা ভাবনা চিন্তা, আলাদা ইন্ডিভিজুয়ালিটি, সেটাকে যখন রেসপেক্ট করতে পারবো আর আমাদের টলারেন্সটা থাকবে প্লাস অ্যাকসেপ্টেন্সটা থাকবে, তখনই কিন্তু আমরা ইনক্লুসিভ ওয়ার্ল্ড বা সমন্বিত সমাজ তৈরি করতে পারবো। প্রত্যেকে আমাদের ইকুয়াল অপরচুনিটি দিতে হবে। এটা শুধু আমাদের আইনি ম্যান্ডেট আছে তা কিন্তু নয়। মন থেকে যদি আমরা বিলিভ করি, আমরা বিশ্বাস করি যে ইনক্লুসিভ ওয়ার্ল্ড আমাদের করতে হবে বা আমরা ইনক্লুসিভ ওয়ার্ল্ড চাই, তাহলে কিন্তু আমরা প্রত্যেককে সমান সুযোগ আর সুবিধে করে দিতে পারবো। এটা রাইট বেসড, এটা কিন্তু আমরা কাউকে কিছু দিচ্ছি তা নয়, সেটাও আমাদের মনে রাখতে হবে। এটা রাইট বেসড, এটা প্রত্যেকের অধিকার, সেই অধিকারটা আমরা ওদের তুলে দিচ্ছি আর ওটা ওদের প্রাপ্য। একটা জিনিস দরকার যেটা ব্যারিয়ার ফ্রি করা দরকার, যে কোনো ব্যারিয়ার, যে কোনো বাধা সেটা আমাদের সরানো দরকার। সে বাধা মনোভাবের হতে পারে, মনের দিক থেকে আমরা সবসময় মেনে নিতে পারি না যে আমাদের ক্লাসরুমের মধ্যে একজন স্পেশাল নিড বা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা আছে, তাকে আমাদের এক্সট্রা টাইম দিতে হচ্ছে বা তাকে আমাদের কিভাবে সাহায্য করতে হবে। এটার জন্যও আমাদের দরকার নিজের অ্যাটিটিউডিনাল ব্যারিয়ারটাকে আগে সরানো। আমরা যদি মনে করি যে হ্যাঁ এই বাচ্চাটা আমাদের ক্লাসে আসতে পারে, তাহলে আমরা তাকে ওয়েলকাম করতে পারবো, তাকে স্বাগত জানাতে পারবো। আরেকটা কথা, যে কোনো ক্লাসরুমে ছোট শিশুদের মধ্যে এই ধরনের ভেদ কিন্তু থাকে না। প্রত্যেকটা বাচ্চার সঙ্গে কিন্তু খেলতে চায়, মিশতে চায়। সেই ভেদটা কিন্তু আমরা বড়রা করে দিই। সেই আমাদের মনোভাবটাকে পাল্টাতে হবে, আমাদের নিজেকে ব্যারিয়ার ফ্রি করতে হবে, আমাদের মনোভাবটাকে পরিবর্তন করতে হবে। We are all different and that's beautiful.
আমরা যদি প্রত্যেকে একরকম দেখতে হই, একরকম চেহারা, একরকম হাইট, একরকম হাঁটা চলা, একরকম কথা বলা, তাহলে কি ওয়ার্ল্ডটা ভালো হবে? আমার মনে হয় না। আমরা প্রত্যেকে আলাদা, প্রত্যেক জিনিসে আলাদা, আমাদের ইন্ডিভিজুয়ালিটি আলাদা, আমাদের প্রত্যেকের ভাবনা চিন্তা আলাদা, কথা বলা আলাদা। সেই জন্যেই ওয়ার্ল্ডটা আরও বিউটিফুল, কেননা এখানে ডাইভার্সিটি আছে, ভ্যারাইটি আছে। তো আমরা চাই যে প্রত্যেকে এই ওয়ার্ল্ডটাকে, এই সমাজটাকে সুন্দর সুস্থভাবে সমন্বিত সমাজ গড়ে তুলি, যেখানে প্রত্যেকে ইম্পর্টেন্ট হোক। অ্যান্ড ডিসেবল অ্যান্ড নন ডিসেবলডের মধ্যে কোনো তফাৎ না থাকুক। হু নোজ হু ইজ ডিসেবলড, আমরা ডিসাইড করি, আর সেই ডিসিশনটা আমাদের যেন করতে না হয়। তাই জন্যে তখন আমরা ইনক্লুসিভ বলে আলাদা কোনো টার্ম থাকবে না, তখন কিন্তু ওটা ওয়ার্ল্ড হবে ফর অল অফ আস, অ্যান্ড দ্যাট উইল বি এ বিউটিফুল ওয়ার্ল্ড। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর অনামিকা সিনহা। আমরা এতক্ষণ দেখলাম ডক্টর অনামিকা সিনহাকে, উনি জানালেন ডিসেবিলিটিস এবং এর ডিফারেন্ট ডেফিনেশনস অ্যান্ড ডিফারেন্ট রাইটস ফর দ্য পার্সনস উইথ ডিসেবিলিটিস, definitions of different disabilities and associated different models like ICIDH model etc. দেখলাম কিছু কেস স্টাডিজ, ভারী সুন্দর করে বোঝালেন আমাদের, এবং বুঝতে পারলাম সময় এসেছে আমাদের মাইন্ড ফ্রেমকে আরও একটু মডিফাই করে নিতে হবে। আগামী দিনে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে আসুন আমরা সবাই মিলে যে সমস্ত পরামর্শ ডক্টর সিনহা আমাদেরকে দিলেন আজকে, সেগুলোকে আগামী দিনে কাজে লাগাই এবং ক্লাসরুমে আরও ভালো করে এই সমস্ত বাচ্চাদের নিয়ে, সমস্ত স্টুডেন্টসদের নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে আমরা এগিয়ে চলি। তাহলেই আমাদের এই ইনক্লুসিভ এডুকেশনের ধারণা এবং যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই প্রোগ্রাম, সেটা সফল হবে বলে আমরা মনে করব। আর আপনাদের প্রি-লাঞ্চ সেশন এই মুহূর্তে শেষ হচ্ছে। এবার আমরা একটা লাঞ্চ ব্রেক নিচ্ছি। পোস্ট লাঞ্চে আমরা আবার আপনাদের মুখোমুখি হব ঠিক 2টোর সময়। নমস্কার।